ফার্স্ট ক্লাসের ওই যে ফার্স্ট পার্টের আপলোড আছে, সেকেন্ড পার্টেরটা মনে হয়। সেকেন্ড পার্টটা ইস্যু আছে, এই জন্য দিই নাই। আচ্ছা যাও, আমরা চলে আচ্ছা যাই। ঠিক আছে। ওকে, আচ্ছা আজকে আমরা দেখব হচ্ছে পোস্টগ্রেস ডাটাবেস কনফিগারেশন। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দিস ট্রেনিং। এই পার্টটুকু আপনার বলতে গেলে হার্ট, ক্লাসের পুরো হার্টটা হচ্ছে আজকে। এই হার্টটা কিভাবে কাজ করে এবং কি একটা ডাটাবেজের আপনি কনফিগারেশন যদি প্রপারলি না করেন তাহলে এজ এ ডিবি হিসেবে আপনি কতটুকু চ্যালেঞ্জ ফেস করবেন। ইভেন কি এটার জন্য আপনার অ্যাপ্লিকেশন বসে যাবে, অ্যাপ্লিকেশন প্রপারলি কাজ করবে না। এবং কি যদি কেউ কোয়েরি চালায়, সিম্পল কোনো কোয়েরি, তার যে কোনো একটা কনসোল থেকে অথবা তার কোনো টুল থেকে অথবা তার কোনো ইটিএল প্রসেস থেকে অথবা আপনার কোনো ইটিএল অ্যাপ্লিকেশন, যেমন আপনারা একটা ইউজ করেন না, যেটা ডাটা অ্যানালাইসিসের জন্য কি যেন, আরে এই আপনারা একটা টুল ইউজ করেন না, যেটা মাল্টিপল রিপো দিয়ে সে বিভিন্ন ব্রাঞ্চ থেকে ডাটাবেজের কোয়েরি আই না, তারপরে তার মতো করে সে রিপ্রেজেন্ট করে। এয়ারফ্লো, এয়ারফ্লোতে তো আপনারা কাজ করছেন তাই না নুরমান ভাই? না অ্যাপাচে এয়ারফ্লো আর নেপাকে এয়ারফ্লো, তারপরে দুইটাতেই ওই কাজ যে করে। এয়ারফ্লো ধরেন এনি কাইন্ড অফ আপনার নিফি টুল আর কি। তো নিফিও আছে। হ্যাঁ, তো তখন এখান থেকে আপনারা যদি কোয়েরিগুলো টেনে আনেন সোর্স থেকে, সোর্স যদি আপনার কোয়েরিগুলো সার্ভ করতে না পারে, আপনার ইটিএল প্রসেস আপনি এখান থেকে বানাইতে পারবেন, রিপোর্ট দিতে পারবেন না, কখনোই দেওয়া যাবে না। তো এই জন্য এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ক্লাস আজকের জন্য, যে পোস্টগ্রেস ডাটাবেস কনফিগারেশন। আমরা অলরেডি জানি পোস্টগ্রেস ডাটাবেস কনফিগারেশন কীভাবে করে, আমরা একটু বেসিক আইডিয়া তো পাইছি তাই না? আচ্ছা, এখন আমাকে বলেন যে আমরা গতানুগতিক আমরা যে আরডিবিএমএসগুলো যে আরডিবিএমএসে কাজ করছি, ধরে নিলাম ওরাকল, ধরে নিলাম মাইসিকুয়েল, ধরে নিলাম এসকিউএল সার্ভার, যারা যারা কাজ করছি তারা বলেন তো একটা ডাটাবেস সার্ভারের কনফিগারেশনে কী কী থাকতে পারে এবং আমরা কোন কোন জায়গায় হাত দিই, বলেন যে কেউ একজন কী কী কনফিগারেশন টিউনিং করা লাগে, যে কেউ এনিওয়ান? শেয়ার ব্যাপার। না, এটা তো আপনি ডিরেক্ট প্যারামিটারে চলে গেছেন। আমরা ডাটাবেসের কম্পোনেন্টে কোন কোন জায়গায় আমরা কাজ করি, ধরেন অ্যাজ এ ডিবি হিসেবে আপনাকে বলা হইলো এটা একটা ডাটাবেস ওরাকল, এটা একটা ডাটাবেস এসকিউএল সার্ভার, এটা একটা মাইসিকুয়েল আপনারা দিয়ে দিলাম। আপনি ফার্স্ট কনফিগারেশনটা আপনি কেমনি করবেন, কোন প্যাটার্ন থেকে আপনি শুরু করবেন, এটা হচ্ছে একটা কথা। সেকেন্ড থিং হচ্ছে প্রত্যেকটা ডাটাবেসের একটা থাম্বস রুল থাকে। থাম্বস রুল বলতে আমরা যদি বলি কনফিগারেশনে কি কি থাকতে পারে, প্যারামিটার, টিউনিং, লগিং, টিউনিং, পারফরমেন্স টিউনিং। পারফরমেন্স টিউনিং দিতে হওয়ার পরে কিন্তু এসকিউএল প্লাস ডিবি কনফিগ, কারেক্ট? আমরা যখন কোনো ডাটাবেজে কনফিগারেশনে যাই তখন আমরা প্রথমত চিন্তা করি প্যারামিটারটি কী হতে পারে, শেয়ার বাফার, ওয়ার্কম্যান, এটসেট্রা। ওরাকলে কি লগইনগুলো কি বাই ডিফল্ট থাকে না এগুলা আপনারা নিজেরাই করে দেন? রাসেল, আফজাল, অন্যান্যরা? বাই ডিফল্ট থাকে। আচ্ছা, তারপর হচ্ছে আপনি কি কি টাইপের আপনি এসকিউএল করবেন, ডিডিএল, ডিএমএল না অল? এইগুলো ডিটেইল ডিএমএল রাখতে হলে কাস্টম করতে হয় ভাইয়া। কাস্টম করতে করা যায়, কিন্তু বাই ডিফল্টই ম্যাক্সিমাম জায়গায় রাখে। তারপরে পারফরমেন্স টিউনিংয়ের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা কী করি, আমরা যদি একটা কোয়েরি এক্সিকিউশন প্ল্যান টিউনিং করি, রাইট? একটা কোয়েরির এক্সিকিউশন প্ল্যান আমরা টিউনিং করি। অ্যাজ এ ডিবি হিসেবে আমাদের
স্কোপ অফ ওয়ার্ক ডাটাবেস কনফিগারেশন এই রিলেটেডই আমাদের। তো এটার সাথে আমাদের অনেকগুলো আছে, মোর দেন 1000, মোর দেন 100, মোর দেন 100, মোর দেন 100, আর এখানে মোর দেন হয়তো বা 50-60টা থাকতে পারে, কোয়েরি টিউনিং ক্ষেত্রে 40-50টা থাকতে পারে। তো এগুলো হচ্ছে আমাদের হচ্ছে বেসিক টিউনিংয়ের আমাদের একটা পার্ট। যখন আমরা একটা ডাটাবেস কনফিগারেশন করব সেক্ষেত্রে অ্যাজ এ ডিবিএ হিসেবে আমার প্রথমত ডাটাবেসে কিছু ফাইন টিউন করতে হয়। ফাইন টিউনগুলোর জন্য আমার প্যারামিটার টিউনিং করতে হবে, যাতে ডাটাবেস সার্ভারটা যে কেউ অ্যাক্সেস করবে, যে কোনো থেকে অ্যাপ্লিকেশন অ্যাক্সেস করতে পারবে, ডেভেলপার অ্যাক্সেস করবে, তারপরে ডিবি কোয়েরি এক্সিকিউশন করবে, তারপরে ইটিএল টুল চালাবে, তারপরে আরও অনেক ধরনের রিপোজিটরি থাকতে পারে, মাল্টিপল রিপোজিটরি থেকে এই ডাটাবেসে কোয়েরি এক্সিকিউশন করতে পারে। তখন আলটিমেটলি কোয়েরিগুলো মোর ফাস্টার এবং কি পারফরমেন্সটা 100% অপটিমাল পাওয়ার জন্য আমরা কিছু কনফিগারেশন করি। এটারে আমরা বলতেছি কি পোস্টগ্রেস ডাটাবেস কনফিগারেশন। তো এটা আমরা মূলত প্রথমত পোস্টগ্রেস ডাটাবেস কনফিগারেশনের জন্য বাই ডিফল্ট আমরা জানি সবাই postgresql.conf ফাইল, postgresql.conf ফাইলটা আমরা দেখেন, আমরা যদি প্যারামিটার কথা চিন্তা করি তাহলে 1000 অফ প্যারামিটার আছে, দেখছেন 1000 অফ প্যারামিটার আছে। তো আমরা সবগুলো প্যারামিটার কে কি কাজ করে না করে এত কিছু তো আমরা মাথায় রাখা সম্ভব না, এটা জানাও আমাদের সম্ভব না। তো আমরা অ্যাজ এ ডিবিএ হিসেবে আমাদের কিছু স্ট্যান্ডার্ড কিছু প্যারামিটার আছে যেগুলো আমাদের মাথায় রেখে কাজ করতে হবে, না হয় আমাদের ডাটাবেস সার্ভার আপনার ওই অপটিমাল পারফরমেন্স দিবে না অ্যাজ এ ডিবিএ হিসেবে। তখন আমার এটা একটা বিশাল একটা চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। তো এইটা আমরা ফিজিক্যাল ফাইল যদি বলেন, আমরা জানি কি দুইটা ফাইল ম্যানেজ করে, একটা হচ্ছে আপনার postgres.conf ফাইলটা, এটা থাকে হচ্ছে ডেটা ডিরেক্টরি আন্ডারে আমরা জানি, আর এটা হচ্ছে ফাইলটা হচ্ছে মেইন ফাইলটা হচ্ছে আমাদের এইটা। তাহলে আমরা এখানে জানি যে অনেক প্যারামিটার আমাদের আছে। তো এই প্যারামিটারগুলো আমরা অ্যানাবেল করে করে কাজ করতে হবে, কোন প্যারামিটারটা কি, কেন, কি জন্য লাগে, এগুলো আমরা বুঝে বুঝে আস্তে আস্তে কাজ করতে হবে। তো এটা জানার জন্য আমাদের এখানে আমরা বলতেছি কি PostgreSQL provide many configuration parameter that control the behavior of the database system। অর্থাৎ PostgreSQL কয়েকটি কনফিগারেশন ফাইল প্যারামিটার দিয়ে যেটা আমরা ডাটাবেসের বিহেভিয়ারটা আমরা কন্ট্রোল করতে পারি। প্যারামিটার নেমস আর দ্য ক্যাশ ইনসেন্টিভ, অর্থাৎ প্যারামিটার নেমটা অবশ্যই আপনার ক্যারেক্টার সাপোর্ট করে। আপনি ক্যাপিটাল দিতে পারবেন না, যেমন নূর মোহাম্মদ ভাই একটা কোলন দিয়ে দিছে, ওই প্যারামিটারকে কাজ করছে? নূর মোহাম্মদ ভাই করে নাই, তাহলে প্যারামিটার করে নাই, তাহলে নূর মোহাম্মদ ভাই প্যারামিটারের ভিতরে একটা কোলন দিয়ে দিচ্ছে, যার কারণে ওই প্যারামিটারটা ক্যাশ ইনসেন্টিভ হওয়ার কারণেই ওই প্যারামিটারটা ইনিশিয়ালাইজ করতে যায়, সে একটা এরর খাইছে। আপনি যদি একটা ক্যাপিটাল লেটারও দেন, দেখেন ওইখানেও আপনার যদি ওইটা যদি ক্যাশ ইনসেন্টিভ হয় তখন সেক্ষেত্রে সে বাড়ি দিয়া সার্ভিসটা আর আপ হবে না। এটা হচ্ছে আপনার এই কথাটা হচ্ছে একদম 100%। তারপরে ইচ প্যারামিটার অ্যাকসেপ্টেড ভ্যালু অফ দ্য ফলোয়িং ডেটা টাইপ, অর্থাৎ প্রত্যেকটা প্যারামিটারেরই এক একটা ফাংশন আছে যেটারে আমরা বলতেছি কি ইন্টিজার, তারপরে বলতেছি যে আমরা কি ফ্লোটিং পয়েন্ট,
তারপরে বলতেছি কি আমরা স্ট্রিং এনাম। আচ্ছা, ইন্টিজার আমরা সবাই জানি এটা একটা পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করে, বাট এখানে ইয়েস অর নো, যেগুলো ইন্টিজার এগুলো আমরা ইয়েস অর নো দিয়ে আমরা এগুলোর ইয়ে করবো। ফ্লোটিং পয়েন্ট বলতে কি, যেগুলো আমাদের ফ্র্যাকশন ভ্যালু। ফ্র্যাকশন ভ্যালু বলতে কি বুঝি আমরা 1.1, 1.2, 1.3 ওই টাইপের এগুলো ফ্লোটিং পয়েন্ট ডিক্লেয়ার করি। স্ট্রিং হচ্ছে আমরা কিছু স্ট্রিং টাইপের ক্যারেক্টার, আর এনাম হচ্ছে আমাদের কন্ডিশন। এনাম বলতে যেমন কেমন মেল ফিমেল, একটা সিঙ্গেল স্ট্রিংয়ের ভিতরে কমা দিয়ে আমরা আরেকটা সিঙ্গেল স্ট্রিং, কমা দিয়ে আমরা আরেকটা সিঙ্গেল, এগুলো হচ্ছে এনাম। এই টাইপের আমরা প্যারামিটারগুলো আমরা অ্যাসাইন করে আসতে পারবো। তো মোস্ট কমন কেস হচ্ছে আমরা postgresql.conf ফাইলটাকে আমরা এডিট করে কাজ করব। তো এটা হচ্ছে আমাদের ডাটাবেসের কনফিগারেশনের জন্য একের অধিক কনফিগারেশন পোস্টগ্রেস প্যারামিটার ফাইল আমরা বলতেছি। চলেন এখন আমরা প্রথমে যে পোস্টগ্রেস সার্ভার প্যারামিটার ফাইল কোনটা, আমরা অবশ্যই জানি postgres.conf ফাইল। এটা স্টোর কনফিগারেশন প্যারামিটার পোস্টগ্রেস, অর্থাৎ পোস্টগ্রেস ক্লাস্টারের যত ধরনের কনফিগারেশন প্যারামিটার সেটা স্টোর postgres.conf ফাইলের পরে। প্যারামিটার কেস সেনসিটিভ, টিপিক্যালি লোকেটেড ডাটা ডিরেক্টরি প্যারামিটার অবশ্যই আপনার এই পাথের ডাটা ডিরেক্টরি আন্ডার থাকবে। এটা যদি এই ফাইলটা যদি অন্য কোথাও পাঠাই দেন, তাহলে আপনার এই ডাটাবেস এই ইনস্ট্যান্স কখনোই রান করবে না। এটা অবশ্যই এই দুইটা প্যারামিটার 1, 2, 3 এই তিনটা প্যারামিটার অবশ্যই আপনার ডাটা ডিরেক্টরি আন্ডার থাকতে হবে, যেখানে আপনার ক্লাস্টার ডিরেক্টরি। এটাই বলতেছে। তারপর সাম কনফিগারেশন চেঞ্জ রিকোয়ার্ড সার্ভার রিস্টার্ট, অর্থাৎ আপনি যখন কনফিগারেশনটা ভিতরে ইনিশিয়েট করছেন তখন আপনার সার্ভার রিস্টার্ট দেওয়া ছাড়া এটাই ইফেক্ট পড়ে না। যেমন আমরা জানি শেয়ার বাফার, ইফেক্টিভ ক্যাশ, এগুলো আমরা যদি চেঞ্জ করি সেক্ষেত্রে একটা রিস্টার্ট লাগবে। তারপর একটা বলতেছে লাইন স্টার্টিং হ্যাশ আর ট্রিটেড অ্যাজ এ কমেন্টস, অর্থাৎ আপনি এখানে কমেন্টস করতে পারবেন যদি আপনার কোনো লাইনের আগে যদি হ্যাশ দিয়ে দেন তাহলে এই লাইনটা কাজ করবে না। ইচ প্যারামিটার শুড বি ডিফাইন্ড অন এ সেপারেট লাইন, এবং প্রত্যেকটা প্যারামিটারের জন্য সেপারেট লাইন আপনাকে ডিক্লেয়ার করতে হবে। একই লাইনের ভিতরে কয়েকটা কনফিগার দিলে সেটা কাজ করবে না, এটাই বলতেছে ফ্রেশ। ইনক্লুড ডাইরেক্টিভ ক্যান বি ইউজ টু লোড অ্যান্ড প্রসেস এডিশনাল কনফিগারেশন ফাইল, অর্থাৎ আপনারা এটাই বলছে যে এডিশনাল কনফিগারেশন ফাইল বলতে আমরা কি বুঝি auto.conf ফাইল যদি আপনি ইনক্লুড করতে থাকেন। প্যারামিটার ক্যান অলসো বি সেট এ ওভাররিডেন ইউজিং কমান্ড লাইন অপশন হোয়েন স্টার্টিং দ্য সার্ভার, অর্থাৎ প্যারামিটার যখনই আপনি একটা ডাটাবেস সার্ভার আপ করবেন সেই ইনিশিয়ালাইজ করবে প্যারামিটার ফাইলগুলো লাইন বাই লাইন, এমনকি সার্ভারে স্টার্ট করবে। তারপরে বলতেছি যে কি আমরা ডাটাবেস সার্ভারের প্যারামিটার আমরা দুইভাবে দেখতে পারি, একটা হচ্ছে কনফিগার ফাইলে, একটা হচ্ছে কনফিগার ফাইলে, একটা হচ্ছে কনফিগার ফাইলে, আর একটা হচ্ছে আমরা ডাটাবেস লগ ইন করি। তাহলে আমরা দুই ওয়েতে আমরা প্যারামিটার দেখতে পারি। এখন এখান থেকে আমরা যদি স্পেসিফিক একটা প্যারামিটার আমরা গ্রেপ করতে পারি, গ্রেপ শেয়ার, আমার শেয়ার বাফার কত আছে এইটা, যদি স্পেসিফিক যদি ওই নামটা যদি ধরে দিই তাহলে সে আমাকে ওইটা স্পেসিফিক দেখাবে। তাহলে এটা আমরা প্যারামিটারটা এখান থেকে দেখতে পারি কত 128 MB। এখন চলেন আমরা একটা বিষয় একটু জানার ছিল, একটা মিনিট আসতেছি, একটু আসতেছি, দাঁড়ান আপনাদের আসতেছি। শো শেয়ার বাফার, তাহলে এখন দেখেন এখানে 2 GB, সে 2 GB কোথা থেকে টানতেছে? অবশ্যই আমার অন্য একটা কনফিগারেশন ফাইল আছে না, আমি এখানে দেখেন আমি প্রথমে শেয়ার বাফার, এখানে মূল ফাইল হচ্ছে আমার এটা দেখছি আমার কত 128 সেট করা। তাহলে আমার ESSQL দিয়ে যখন দেখতেছি তখন সে 2 GB ডেফিনেটলি তার অটো.conf ফাইলে আছে 100%। সে দুইটা প্যারামিটার ফাইলে ক্রস চেক করবে, বড় যেটা পাবে সে সেটাই ডাটাবেস সেট করবে। কি হয়েছে? 15 মিনিটের অ্যালার্ট দিছে ভাই। আচ্ছা দেখ, তাহলে আমি যদি শেয়ার বাফারটা যদি এখান থেকে দেখি সে আমার 2 GB, বুঝছেন ঘটনাটা? তাহলে আমার দুইটা ফাইলে আমার কনফিগার দেখে আসতে হবে। আর মূল যখন আমার ডাটাবেসে কারেন্ট সেশনে কত আছে ওইটা দেখার জন্য আমি সবসময় এখান থেকে দেখব শেয়ার বাফার, ঠিক আছে? তাহলে আমরা প্যারামিটার কয় ওয়েতে দেখতে পারি, একটা হচ্ছে আমাদের postgres.conf ফাইলের মেইন কনফ ফাইলে ওখানে থাকবে, আর যদি ওখানে যদি না থাকে তাহলে আমরা অল্টার সিস্টেম করে যদি করি তাহলে auto.conf ফাইল। তার চেয়ে সবচেয়ে বেস্ট হবে আমি লগ ইন করে আমি শো শেয়ার বাফার যখন দিব তখন সে আমাকে অ্যাবসোলিউট ভ্যালুটা দেখাবে। হ্যাঁ আফজাল কি বলতে চাচ্ছেন এখন বলেন। হ্যাঁ, যদি কেউ ইন্টেনশনালি অথবা আনইনটেনশনালি
ডাটাবেস রানিং অবস্থায় এই প্যারামিটার ফাইল ডিলিট করে দেয়, হুম। তখন ডাটাবেসের কি অবস্থা হবে, অথবা এটার রিকভারির কোনো ওয়ে আছে কি? আচ্ছা, এগুলো হচ্ছে আমরা ব্যাকআপ রিকভারিতে আলোচনা করবো, এগুলো এখন অনেক দূরে আছে, ঠিক আছে, অনেক দূরে, এটার জন্য অনেক কথা ভাইয়া বলতে হবে। এই জায়গাতে আমার একটা প্রশ্ন ছিল, যেমন শেয়ার পাপার দিছেন ভাইয়া, এখন এখানে আপাতত শেয়ারটা এখন এই টাইপের ভাইয়া কোশ্চেন, এখানে মানে এই জায়গাতে মানে এই জায়গায় একটা প্রশ্ন করা ছিল যেখানে আপনি দেখাচ্ছেন এখন, হ্যাঁ সেটা হচ্ছে এই যে আপনি শো শেয়ার বাফার দিয়েছেন, হ্যাঁ অনেক সময় যেটা আমরা কেস সেনসিটিভ কিনা, মানে অনেক সময় দেখা যাচ্ছে সেম কমান্ডে আপনি স্মল ক্যারেক্টার দিয়েছেন, এখানে যদি শোটা ক্যাপিটাল লেটার দেন তাহলে না, কাজ করবে না। দেয়, আবার অনেক সময় মানে স্মল ক্যারেক্টার দিলে সে আউটপুট দেয় না, এটা কেন হয়? এটা কেস সেনসিটিভ, না এটা কেস সেনসিটিভ। না না আমি মানে আমি আপনি এখানে এই অ্যাসটা দিয়ে দেখেন কাজ করছে। সেটা বলছি না ভাইয়া, আমি সবই দিছি, কিন্তু এস এইচ ও ডাব্লিউ এটা যদি অনেক সময় স্মল ক্যারেক্টার লিখি তাহলে সে আউটপুট দেয় না, আবার যদি এটা ক্যাপিটাল লেটার এস এইচ ও ডাব্লিউ তাহলে দেয়, এটা মাঝে মধ্যে করে আর কি। না না, এরকম হওয়ার কথা না, তাহলে আপনি না, কথা আমি ভুল টেস্ট করতেছেন। করছি, আমি আপনাকে পাইলে পাঠিয়ে দেবো screen। আচ্ছা, এটা আমি কথা বলবো, আচ্ছা যাও, তাহলে আমরা এটা বলতেছি কি শো কমান্ডটি আমরা ডিসপ্লে করতে হবে। এখন আরেকটা অপশন আছে পিজি সেটিংস, দেখেন এটা দিয়ে আমরা ডাটাবেসের কনফিগারেশন দেখতে পারবো একের অধিক, অর্থাৎ আমাদের যখন একটা সার্ভার থাকবে আমরা কয় ওয়েতে ডাটাবেস দেখতে পারি। একটা হচ্ছে শো কমান্ড দিয়ে, আরেকটা হচ্ছে আমরা সরাসরি সিলেক্ট স্টার ফ্রম পিজি আন্ডারস্কোর সেটিংস, দেখছেন অনেক কিছু দেখাইতেছে পুরো সেটিংস ট্র্যাকারে। তাহলে আমরা যেহেতু এতগুলো দেখার দরকার নেই, আমরা শুধু দেখবো হচ্ছে কয়েকটা কলাম, আমাদের সবগুলো কলাম দেখার দরকার আছে, দরকার নেই। নেম সেটিংস, তাহলে আমরা কয়টা কলাম দিচ্ছি, দুইটা কলাম, তাহলে আমরা পিজি আন্ডারস্কোর সেটিংস এভাবে আমরা প্যারামিটারটা দেখতে পারি। আচ্ছা, পিজি আন্ডারস্কোর ফাইল সেটিংস ভিউ, এটা হচ্ছে আসলে তেমন কাজে লাগে না, তারপরে আপনারা এটা একটু জেনে রাখেন, সেটা হচ্ছে আপনার কনফিগারেশন ফাইলটা কোন জায়গা থেকে আপনার রান করতেছে। ধরেন আমরা কিছুক্ষণ আগে একটা কনফিগারে বলছি না যে 2 GB আর 6 GB শেয়ার বাফার, এখানে কত 2 GB, এটা কোন ফাইল থেকে, অটো ফাইল থেকে টানতেছে, আর এটা কোন ফাইল থেকে টানতেছে 128 MB, এটা টানতেছে হচ্ছে মেইন কনফিগারেশন ফাইল থেকে, আর এটা হচ্ছে অল্টার সিস্টেম করার কারণে এটা টানতেছে হচ্ছে আপনার এই অটো কোন ফাইল থেকে। তাহলে বুঝতেছি তো আমরা ঘটনাটা কোন ফাইল থেকে কোন টাইপের প্যারামিটার সেট করা আছে এটা আমরা দেখতে পারি, ঠিক আছে, এই কথাটা বলতেছে। তারপরে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা একটা সেশনের উপরে, যেমন ধরেন সেশনের উপর সেট করে, এখন এটা একটা সেশন শো, আচ্ছা এটা না, ধরেন এটা একটা সেশন, এই একটা সেশন 1, এই একটা সেশন 2, তাহলে আমরা যদি এখানে যদি দলি কত আছে আমার 64 MB, এখন আমি এটা যদি সেট করি, ধরুন একটা সেশনের উপরে সেট
ওয়ার্ক ম্যাম ইকুয়াল টু কত দিলাম 128 MB। এখন আপনি যদি শো ওয়ার্ক ম্যান দেন কত আসছে 128 MB আসছে। 128 এটা কোন সেশনে আপনি 1 নম্বর সেশনের জন্য করছেন। এখন আপনি 2 নম্বর সেশনে আপনি কি 128 পাবেন? হ্যাঁ, এটা 64 MB। কেন পাবো আমি 64 MB, কেন 128 MB পাবো না? এটা সেশন লেভেলে সেট করা হয়েছে। Exactly. এজন্য ওই সেশন কারেক্ট কারেক্ট এইটা। এখন আমি এই সেশনটার কাজ শেষ, রিসেট। এই সেশন থেকে আমি আবার আমার টেস্টিং শেষ, কাজও শেষ, আমি রিসেট করে দিয়েছি। এখন যদি পাই কত হবে আগের ইয়েটা শো করবে 64 MB। ক্লিয়ার? তাহলে আমরা একটা সেশন ওয়াইজ সেট করতে পারি। তারপরে বলতেছি কি আমরা অল্টার ইউজার। এখন আমরা যদি অল্টার দিয়ে করি তাহলে কি আমরা 2 সেশনে কি সেম পাবো? জি, অর্ডার দিয়ে করলে সেট অল্টার সিস্টেম সেট একশো 28 MB। এখন পাবো 128 MB। বলেন। হ্যাঁ পাইলাম না তো, কি হইলো? এটা হচ্ছে সিস্টেম রিলোড দিতে হবে ভাইয়া। এক্স্যাক্টলি রিলোড দিতে হবে। কে বলছে এটা? হ্যাঁ এখন হ্যাঁ ভাইয়া আমি বলছি, কিন্তু এখানে আমার আরেকটা প্রশ্ন আছে। আস্তে প্রশ্ন পরে এখন বোঝার চেষ্টা করি। আপনারা বোঝার আগে প্রশ্ন করতেছেন কেন আমি এটা বুঝলাম না। প্রশ্ন যাবেন, আমি আগে বুঝিয়ে জিনিসটা। ইজ রিলোড কনফ। এখন আমি কত সেট করছি? 128। এখন এই সেশনে কত পাবো বলেন? 128 128 পাবো। 128 পাবো। তাহলে বুঝে গেছে আমার সেট আর সেশনের ভিতরে পার্থক্য। এখন বলেন নুরুল, বলেন কি বলতে চাচ্ছেন? সেটা বলছিলাম আমি সেশন লেভেলে যখন ওয়ার্ক নেম বাড়িয়ে নিলাম, আমার কিন্তু আমার অ্যাকচুয়ালি যেটা কনফিগারেশন ফাইলে দেখেছেন 64 MB আছে, কিন্তু পুরোপুরি কি মানে সে অ্যাকচুয়ালি মেমরি থেকে টানতে পারে ভাই, এটা জানার জন্য আসলে আমি আপনার কোশ্চেনটা বুঝিনি। বুঝে না বলতেছে আমি হচ্ছে কনফিগারেশন ফাইলে 64 MB আমার দেওয়া আছে, কেমন হ্যাঁ। 64 MB মেমরি থেকে অ্যালোকেট করে আসছি, হুম। কিন্তু আমার কোন একটা সেশনে আমার একটু বড় কোয়েরি রান করাতে হবে, শর্টিং ম্যাশিং যাই হোক একটা হ্যাঁ। কিছু। আমি একটু সেশন লেভেলে বাড়িয়ে নিলাম, হ্যাঁ। আর কি এক্সিকিউট ফলাফল মানে এক্সেল ফলাফল পাবো কিনা, মানে সেটাই জানতে চাচ্ছি, যেটা দেখা অবশ্যই পাবেন, অবশ্যই আপনি পাবেন। আপনি যে সেট সেট করছেন ওইটার অপটিমাল পারফরম্যান্স আপনি বুঝবেনই। এগুলো তো ভেরি সিলি কোশ্চেন, বুঝেন না? আচ্ছা যাও, তাহলে আমরা প্যারামিটার ভিউ এবং চেঞ্জ কীভাবে করতে পারি আমরা জানি, রাইট? তারপরে বলতেছি কি অল্টার সিস্টেম। অলরেডি দেখেন আমরা এটা কাজ করে ফেলছি অলরেডি। আমরা একটা অল্টার সিস্টেম এবং কি কীভাবে করতে হবে, একটা সিস্টেমের উপর সেট কীভাবে করতে হবে, এই জিনিসগুলো এখানে বলছে, এটা অলরেডি আলোচনা করে ফেলছি। এখন আসেন কানেকশন সেটিং। কানেকশন সেটিং আমরা জানি যে লিসেনার অ্যাড্রেসটা আমরা মূলত বাই ডিফল্ট পাই হচ্ছে লোকাল হোস্টের উপরে। তারপরও যেহেতু লোকাল হোস্টের উপরে আমরা পাই, সেক্ষেত্রে আমরা অল স্টার করে দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের অল হোস্ট এখানে অ্যালাউ থাকবে, অর্থাৎ যে কোনো ধরনের নেটওয়ার্ক অ্যালাউ থাকবে। কিন্তু আমরা যারা টেলকো, যারা ফিনান্সিয়াল অর্গানাইজেশন, তারা অনেক সময় দেখা যাচ্ছে না একদম স্পেসিফিক ওই আইপিটা বলে দেয় যে আমার এই আইপি থেকে আমার কানেকশানটা পাবে, আমার এই আইপি থেকে পাবে না। তখন সেক্ষেত্রে আমরা এখানে এই একটা আইপি বলে রাখি যে আমার ঠিক স্পেসিফিক এই আইপি থেকে কানেকশান রিকোয়েস্টগুলো আসবে। আর বাট প্রোডাকশন সিস্টেম আমরা ম্যাক্সিমামে স্টার দিয়ে কাজ করি যেন না কোনো ইস্যু যাতে না থাকে। একটা আইপি দিলে অন্যান্য আইপি থেকে যদি ফ্রিকোয়েন্টলি যদি আপনার যদি অ্যাপ্লিকেশন ট্রাফিক ছাড়ে তখন এগুলো বাড়ি খাবে, তখন ম্যাসিভ ডিজাস্টার। এই কারণে আমরা স্টারটাই ফলো করি। আর বাই ডিফল্ট 5432 থাকে, এটা আমরা চেঞ্জ করতে পারি। কেননা অনেক সময় আপনার বিভিন্ন ফিনান্সিয়াল টেলকো বলেন, ওরা কিন্তু ডিফল্ট পোর্টে কোনো অ্যাপ্লিকেশান সার্ভিস রান করে না, ওদের হচ্ছে এটা হচ্ছে একদম থামসু। এই জন্য আপনাকে পোর্ট চেঞ্জ করে নিতে হবে। পোর্ট চেঞ্জ করে নিয়ে আপনি আপনার মতো করে সিকিউরিটি থ্রেডের জন্য আপনি পোর্টটা চেঞ্জ করে নেবেন। এটা অনেকগুলো কমপ্লায়েন্স ইস্যু থাকে টেলকো, ফিনান্সিয়াল এবং কি ফিনটেক কোম্পানিগুলোতে। তারপরে ম্যাক্স কানেকশান, এটা আমরা জানি ম্যাক্স কানেকশানের একটা বাই ডিফল্ট অ্যাপ্লিকেশন থেকে অ্যাপ্লিকেশন ডেভেলপারে বলে দেবে যে ভাই আমার ম্যাক্স কানেকশান 500 অ্যাসাইন করে দেন। আপনি অ্যাজ এ ডিবি হিসেবে অ্যাপ্লিকেশনের সাথে বসে 100 জায়গায় আপনি 500 হোক, 1000 হোক, 2000 হোক, আপনি ম্যাক্স কানেকশান
দিয়ে দিবেন। তারপরে বলতেছে কি সুপার ইউজার রিজার্ভ কানেকশন। সুপার ইউজার রিজার্ভ কানেকশন বলতে হঠাৎ করে আপনার কানেকশন আপনার ধরেন না রিচ করে ফেললো ম্যাক্সিমাম ধরেন আপনার 100 দিয়েছেন, আপনার ওইখানে হয়ে গেল 99টা বা 100টা কানেকশন, তখন দেখা যাচ্ছে আপনি নতুন করে কানেকশন আসতেছে না, আসলেই বাদ দিয়ে যে টু মেনি কানেকশন দিয়ে এরর খাইয়া সে ডাটাবেস থেকে পড়ে গেছে। তখন সেক্ষেত্রে আপনি যদি সুপার ইউজার রিজার্ভ কানেকশনটা আপনি দিয়ে রাখেন, সেক্ষেত্রে আপনি ব্যাকএন্ড থেকে ডাটাবেসে ঢুকে আপনি ওই কানেকশনগুলো কিল করে দিন, কিল করে দিলে আপনি আবার নতুন করে আপনি কানেকশন বাড়াইয়া আপনি আবার কনফিগারেশন স্টার্ট দিবেন। এই জন্য আপনাকে এই একটা প্যারামিটার কানেকশনের সাথে আপনি ডিফল্টলি করে নেই, বাই ডিফল্ট 3 থাকে ওইটা থাকে। তারপরে হচ্ছে ইউনিক্স সকেট ডিরেক্টরিজ। আচ্ছা, সকেট বলতে আমরা বুঝি হচ্ছে একটা অ্যাপ্লিকেশন যখন রান করে তখন তার কিছু ডিরেক্টরি থাকে, অর্থাৎ রান টাইম ডিরেক্টরি। রান টাইম ডিরেক্টরি বলতে কেমন, আপনার প্রত্যেকটা অ্যাপ্লিকেশান বলেন ডাটাবেস বলেন, তার যখন অ্যাপ্লিকেশনটা রান করে তখন তার কিন্তু বাই ডিফল্ট কিছু সকেট ডিরেক্টরি থাকে, অর্থাৎ ওইখান থেকে তার ডেমন সার্ভিসগুলো আপ হয়। ওই ডেমন সার্ভিসগুলো আপ হওয়ার জন্য তার টেম্পোরারি কিছু ডিরেক্টরি লাগে, ওই টেম্পোরারি ফাইলটা ট্যাম্পের ভিতরে হয়ে আমরা দেখেন যদি যাই সিডি টেম্প ls -la, দেখেন এখানে টেম্পোরারি কিছু ফাইল তৈরি হয়েছে না, দেখছেন এই দুইটা ফাইলই হচ্ছে আমার টেম্পোরারি ফাইল, যেগুলো আমরা সকেট ফাইল বলতেছি পোস্টগ্রেসে। তো এই টেম্পোরারি ফাইলগুলো টেম্পে থাকে। তারপর ইউনিক্স সকেট পারমিশন বাই ডিফল্ট এটা 077 থাকে, অর্থাৎ ফুল পারমিশনে সকেটটা রান করে ইউনিক্স ডেমনে। আমি একটু ইন্টারাপ্ট করব ভাইয়া, একটু পরে আসতেছি, একটু পরে আসতেছি, আমরা আগে এটা শেষ করি, আসতেছি। তারপর আমরা বলতেছি কি অথেন্টিকেশন টাইম আউট। আচ্ছা, অথেন্টিকেশন টাইম আউট বলতে আমরা সিকিউরিটি আর অথেন্টিকেশন সেটিংসে আমাদের কিছু মেজর পোর্শন আছে, এই পোর্শনগুলোতে আমরা আপাতত হাত দেব না। যদি আমাদের বাই ডিফল্ট কোনো আমাদের সিকিউরিটি কমপ্লায়েন্স রুলস বা পলিসি থাকে, সেক্ষেত্রে আমরা ওনাদের থেকে রিকোয়েস্টটা নিয়ে আমরা আমাদের মতো করে কারেন্ট ইনফ্রাস্ট্রাকচারের আর্কিটেকচার এবং কনফিগারেশন বুঝে আমাদের ডাটাবেসটা কনফিগারেশন করবো। যেমন ধরেন আপনার বিভিন্ন টেলকোতে, আমি যখন গ্রামীণ ফোনে চাকরি করছি তখন জিপির একটা রুলসে ছিল যে আপনার ওদের অথেন্টিকেশন মেথডগুলা আপনার বাই ডিফল্টলি ওরা একটা নেসাস টুল দিয়ে স্ক্যান করে। আপনারা নূর মোহাম্মদ ভাইরা কি যে এনভায়রনমেন্ট আছে ওখানে কি নেসাস টুল দিয়ে আপনার ভিএ পিটি বা আপনার ডাটাবেসের কনফিগারেশন ফাইলগুলা ভালনারেবিলিটি চেক করার জন্য কোনো টুলস আছে ওইরকম? নূর মোহাম্মদ ভাই এবং আপনাদের টিমটা শরীফ না ভাই, আমার এরকম কোনো না, এরকম কোনো টুলস ইউজ করি না, ইউজ করেন না। বাট এটা ফিনান্সিয়াল ফিনটেক টেলকো যারা আছে তারা এই টাইপের কিছু টুলস ইউজ করে, যে টুলসগুলোতে আপনার সিকিউরিটি ভালনারেবিলিটি আছে কি না, সিকিউরিটি প্যাচগুলো ঠিকঠাকভাবে ইনস্টল করা আছে না, লেটেস্ট প্যাচগুলো আছে কি না, এই টাইপের যারা ফিনটেক বা টেলকোতে কাজ করে ব্যাংকিং সেক্টরে, তো এটা 100% ওরা মেনটেন করে। ওদের কয়েকটা কোয়ার্টার থাকে, এই কোয়ার্টারে ওরা এই ডাটাবেসগুলোকে প্যাচিং করবে, তারপরে ভালনারেবল কিনা, কোনো অ্যাপ্লিকেশনের কোনো প্যারামিটারে সিকিউরিটি ল্যাক আছে কিনা, সিকিউরিটি থ্রেড আছে কিনা, এগুলো নিয়ে ওরা সিকিউরিটি টিম কনসার্ন রেজ করলে অ্যাজ এ ডিবি হিসেবে আপনাকে দিলে আপনি ওইভাবে ওদের সাথে কি ভাই থার্ড পার্টি টুল মেবি এটা থার্ড পার্টি টুল, এটা কিনে তো এটা আমরা যেমন জিপিতে কাজ করছি, নেসাস নামে একটা টুল আছে, ঠিক আছে, যেটা কলটা এন্ড হয়ে যাচ্ছে, হ্যাঁ কলটা এন্ড হয়ে যাচ্ছে এখন। হ্যাঁ দাঁড়ান একটা মিনিট, আমরা কলটা এন্ড হয়ে যাওয়ার আগে আমরা আরেকটা করে ফেলি। হ্যাঁ ওইখানে আমরা জয়েন করবো, ঠিক আছে, এটা কলটা কেটে গেল।
আসছে সবাই? গেস্ট কেন আসলো একজন? আর লোকজন কই? মিরাজ ভাই আর মামুন বাকি আছে। আচ্ছা আসুক। কই ওনারা কই? আসছে সবাই? 3 6 ওদের ফোন দেন, মামুন যিনি আছে ওনারা ফোন দেন। শরীফ, শাখাওয়াত বা দুর্গাকে আপনার মামুনের ফোন দেন একটা। জি ভাই ফোন দিচ্ছি। আচ্ছা আমরা স্টার্ট করি, কেমন? আমরা স্টার্ট করি। জি ভাই। হ্যাঁ করেন ভাই, ওই যে মামুন ধরতেছে না। জি ভাই। আমারটা মাঝে হতে পারে। মিরাজ ভাই জয়েন করতেছে ভাইয়া, নেটওয়ার্কে মনে হয় একটু হচ্ছে তো লোডিং হচ্ছে বলতেছে। মিরাজ আসছে আর মামুন আসেন এখনো মনে হয়। ঠিক আছে তাহলে আমরা আগাই। তো আমরা যেটা বলতেছিলাম যে সিকিউরিটি কনসার্নটা হচ্ছে বিশেষ করে ব্যাংকিং সেক্টর এবং কি টেলকো সেক্টরে এটা খুব ওরা এটারে মানে অনেক কনসার্ন মেনটেন করে। লাইক হচ্ছে আপনার ধরেন একটা ডাটাবেস ব্যাংকে রান করতেছে, বাট এই ডাটাবেসের সিকিউরিটি প্যাচগুলা, ডাটাবেসের কনফিগারেশনের প্যাচগুলা এবং কি ডাটাবেসের বাই ডিফল্ট এনক্রিপশন কিছু মেথড ওরা বিভিন্ন টুল দিয়ে স্ক্যান করে। তো আমরা যেটা করতাম সেটা হচ্ছে নেসাস একটা টুল ছিল, নেসাস টুল দিলে সে সরাসরি ওই ডাটাবেসের রিকমেন্ডেড প্যারামিটারগুলো সে বলতো এবং কি বলে সে রিকমেন্ড করে দিত যে আপনার এই রো লেভেল সিকিউরিটি, পাসওয়ার্ড এনক্রিপশন, স্ক্রাম SHA-256 হবে না MD5 হবে, এবং কি পাসওয়ার্ডগুলো কি প্লেন টেক্সট ফরম্যাটে যাবে, তারপর নেটওয়ার্ক টু নেটওয়ার্কে ওভার দ্য নেটওয়ার্কে আপনার প্লেন টেক্সট ফরম্যাট যাবে না এনক্রিপশন মেথড যাবে। এটা নিয়ে ব্যাংক খুবই কনসার্ন। মিরাজ যদিও একটা টেলকো ব্যাংকিংয়ে আছে, ও মনে হয় জিনিসটা বুঝতে পারছে যে আসলে ওরা কী পরিমাণ কনসার্ন এই সিকিউরিটি এবং অথেন্টিকেশন সেটিংসগুলো নিয়ে। তো যাও এই টাইপের আপনারা যখন এই ফিনান্সিয়াল অর্গানাইজেশনের কোনো ডাটাবেসে লিনাক্স বেস ডাটাবেস যাবেন তখন দেখবেন ওনারা 1 বাই 1 কমপ্লায়েন্স ইস্যুগুলো আপনাদেরকে রেজ করবে। ওএস লেভেলের কিছু কমপ্লায়েন্স ইস্যু থাকে, ডাটাবেস লেয়ারে থাকে, তারপর ডাটাবেস কনফিগারেশন থাকে, এই জিনিসগুলো আপনারা ওভারঅল দেখতে পাবেন। তার ভিতরে পোস্টগ্রেসের এই কয়েকটা পাসওয়ার্ড এনক্রিপশনটা, অনেকে বলে যে আমার পাসওয়ার্ড এনক্রিপশনটা প্লেন টেক্সট ফরম্যাটে হবে না, আমার এই অথেন্টিকেশন মেথড স্ক্রাম SHA-256 অথবা MD5, আরেকটা আছে MD5, এই টাইপের অথেন্টিকেশন দিতে হবে। তো তারপরে অনেকগুলা অর্গানাইজেশন যেমন SSL কনফিগারেশন রাখে। SSL বলতে কীরকম, আপনারা তো কার্বুরাস সার্ভার সম্পর্কে আইডিয়া আছে কারো? এলড্যাপ রাসেল? হালকা হালকা জি। আচ্ছা না ভাইয়া। আফজাল? না ভাইয়া। আচ্ছা যাও। কার্বুরাস সার্ভার হচ্ছে, আমরা দেখবেন কম্পিউটার সায়েন্সে যারা পড়ছি তারা বলছে যে 2 মাথাওয়ালা সাপ, এটার বলতেছে কি কার্বুরাস সার্ভার, অর্থাৎ
দুই দিকে তার অথেন্টিকেশন থাকবে, দুই দিকে দুইটা মাথা থাকবে। আমি যদিও ডিটেলস জানি না, বাট নর্মালি যতটুক বুঝছি, যতটুক জানছি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ওইটা হচ্ছে আমরা একটা এলডেপ কনফিগারেশন করা থাকে, ওই এলডেপ কনফিগারেশনের এগেনস্টে এসএসএলটা কনফিগারেশন করলে সেক্ষেত্রে আপনি ডাটাবেসে যখন একটা ইউজার তৈরি করবেন, পাসওয়ার্ডলেস একটা ইউজার অথেন্টিকেশন আপনি করতে পারবেন। লাইক হচ্ছে আপনার একটা অর্গানাইজেশনে আপনার 500 ডেভেলপার আছে, এখন 500 200 ডেভেলপার আপনার ইউজার পাসওয়ার্ড দিতে হবে, এটা কি সম্ভব না? তখন সেক্ষেত্রে অনেকগুলো অর্গানাইজেশন এলডেপ কনফিগারেশন করে, ওই এলডেপের অথেন্টিকেশনের থ্রুতে সে ওএস, ভিপিএন, ডাটাবেস সবগুলো অ্যাক্সেস নেয়। তো তার ভিতরে ওদের একটা রিকমেন্ডেশন এসএসএল সার্টিফিকেট দিলে ওইটা ডাটাবেসে ইনস্টলেশন করে নিলে তখন সেক্ষেত্রে আপনি ডাটাবেসে শুধু ক্রিয়েট ইউজার বানাইয়া আপনি ওই ভিপিএনের অ্যাক্সেস দিলে ওই ভিপিএনের ওই পাসওয়ার্ডটা দিয়ে আপনার ওভারঅল ওএস, ডাটাবেস সব কিছু অথেন্টিকেশন এটা সিস্টেমটি ম্যানেজ করে। তাহলে আমরা মানে সিঙ্গেল পাসওয়ার্ডের উপর আর কি সবগুলা? না, কোনো পাসওয়ার্ড নাই, পাসওয়ার্ড লেস। শুধু আপনি প্রথমে ভিপিএন জোরে বলেন, আপনার কথাটা বোঝা যাচ্ছে না। বলেন। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, বলেন। হ্যাঁ হ্যাঁ, তো এইটা আসলে বেসিক্যালি কাজ করে হচ্ছে জাস্ট ওই টিকেট ক্রিয়েট করে আর কি। এক্স্যাক্টলি। ফর এক্সাম্পল, হ্যাঁ, ফর এক্সাম্পল একটা প্রসেস গ্রুপ, ওই গ্রুপের আন্ডারে ধরেন 20টা প্রসেস আছে, হ্যাঁ। আমি বলে দিলাম প্রসেস 1 এর জন্য আমাকে একটা টিকেট ক্রিয়েট করো। তখন ওই টিকেটের ভ্যালিডেশন যে আমি চাই যত থাকবে, শুধু ওই টিকেটটা দিয়ে আমি সব জায়গায় করতে পারবো। এক্স্যাক্টলি কারেক্ট। অথেন্টিকেশন তার কাছে অলরেডি একটা সেন্ট্রাল অথেন্টিকেশন বেস একটা ক্রেডেনশিয়াল আছে। আপনি যখন ওই ক্রেডেনশিয়ালটা দিয়ে আপনি ভিপিএন লগ ইন করবেন, সার্ভার ওএস লগ ইন করবেন, তখন ডাটাবেসও পারবেন আপনার কাছে যদি ওই সার্টিফিকেট ফাইলটা, কি ফাইলটা যদি থাকে। তো এটা হচ্ছে এসএসএলও এনেবল করা যায়। তারপরে বলতেছি কি, আমরা এই এসএসএল কনফিগারেশনের জন্য এই এসএসএল এর ফাইলগুলো আমরা দেখব, তবে এটা বাই ডিফল্ট যদি অনেক ইনফ্রা বাংলাদেশের ওই রকম আমি দেখি নাই, আমি শুধু বাইরে যখন কাজ করছি পেমেন্টোলজিতে, ওরা এই প্রসেসটা মেনটেন করে খুব স্ট্রংলি, যেহেতু এটা কমপ্লায়েন্স বেসড ফিনান্সিয়াল কোম্পানি। ওরা কোনো ওদের রিমোটে থাকে 500 ইঞ্জিনিয়ার প্রায় অলমোস্ট ওদের 150 থেকে 200 ইঞ্জিনিয়ারের ওদের ডাটাবেসের অ্যাক্সেস লাগে। তো সেক্ষেত্রে পাসওয়ার্ড দেওয়া সম্ভব না, ওরা এই ফাইলগুলো ক্রিয়েট করে আপনাকে দিবে, আপনি ওই ফাইলটার থ্রুতে আপনি এসএসএল সিএ ফাইল, এসএসএল সার্ট ফাইল, কি ফাইল, সাইফার ফাইল, এই ফাইলগুলো আপনি ক্রিয়েট করে সিস্টেম টিমের সাথে বসে আপনি তখন এসএসএলটা কনফিগার করতে পারবেন। এই টাইপের ফাইলগুলো কি কাজ করে, আপনার স্পেসিফিক সার্টিফিকেশন ইউজ করে ভেরিফাই ক্লায়েন্ট অ্যান্ড সার্ভারের ভিতরে এসএসএল কানেকশনটা তৈরি করে। অর্থাৎ আপনাকে এই এলডেপ যে কানেকশনটা সিস্টেম টিম করে নিবে, ওই এলডেপ কানেকশনের থ্রুতে ওরা আপনাকে বলে দিবে যে তোমার এই ফাইলটা তুমি সার্ভারের root.ca ফাইলের উপর রাখো বা আমাকে একটা কপি দাও। তখন সেক্ষেত্রে আরেকটা এই কী বলে জানো এটা আরএসএ ফাইল তৈরি করে, তখন ওই আরএসএ ফাইলটা দিয়ে আপনি যখন সার্টিফিকেটটা দিবেন, সে তখন ওই সার্টিফিকেটটা সার্ভারের একটা পাতে রাখলেই সার্ভারের এই কী বলে জানো পিজিএমবি এর থ্রুতে আপনি কানেকশনটা নিয়ে নিতে পারবেন। তো এগুলো একটা লং কথাবার্তা, যেহেতু আমরা প্র্যাকটিক্যালি এখানে আমাদের এনভায়রনমেন্টে আমরা এটা দেখাতে পারতেছি না, বাট এটা জেনে রাখেন, এটা করা যায়, ঠিক আছে। তারপর আসে বলতে আমরা বলতেছি কি শেয়ার্ড বাফার, ট্যাম্প বাফার, ওয়ার্ক বাফার, মেইনটেনেন্স ওয়ার্ক বাফার, অটোমেটিক ওয়ার্ক বাফার, ট্যাম্প, ফাইল লিমিট, মেমোরি সেটিংস। আচ্ছা, আপনাদেরকে আমি যদি বলি এন্টারপ্রাইজ ডিবি শেয়ার্ড বাফার টিউনিং ক্যালকুলেশন, দেখেন, সরি এটা না,
দেখেন আপনারা সবাই এটা একটু রেখে দেন, আমি আপনাকে দিচ্ছি, গ্রুপে দিচ্ছি, পরবর্তী সুবিধা হবে আপনাদের জন্য। দেখেন আমার আর্কিটেকচার অ্যাজ পার পোস্টগ্রেস আর্কিটেকচারে শেয়ার বাফার আমরা কি বলছি বলেন তো, যে কেউ একজন বলেন। রাসেল, হ্যাঁ, আমার কোনো কোয়েরি আসলে ওটা যদি শেয়ার বাফারে থাকে তাহলে শেয়ার বাফার থেকে রিটার্ন করবে, না হলে হচ্ছে কি প্রসেসের মাধ্যমে ডিসপ্লে করবে। গ্রেট, ফাইন। এটা হচ্ছে একবারে ঠোরস্থ মুখস্থ, অর্থাৎ আমার ডাটাবেস সার্ভারে যত ট্রাফিক আসবে সবগুলা ট্রাফিক আমার শেয়ার বাফারের উপর এসে প্রথমে বসবে। বসে এবার আপনি চিন্তা করেন একটা ডিএমএল যদি আপনার যদি ট্রাফিকটা যদি হাই হয় সেক্ষেত্রে কি পরিমাণ ট্রানজ্যাকশন পার সেকেন্ডে আপনার মেমোরির উপরে এসে বসবে, আসার পরে আপনি এটা সার্ভ করতে হবে। তাহলে ওইটা হচ্ছে আপনাকে অ্যাজ এ অ্যাপ্লিকেশনের ট্রাফিক অনুযায়ী বেঞ্চমার্কিং করে আপনাকে সার্ভারের একটা রিসোর্স স্পেক সিস্টেম টিমের সাথে বসে ডিজাইন করতে হবে। ওই ডিজাইনে যদি আপনি ভুল করেন তাহলে আপনার অ্যাপ্লিকেশন কিন্তু পিওর চোখ বলতে তো বুঝছেন, একদম পুরা অ্যাপ্লিকেশন বন্ধ হয়ে যাবে। তাহলে আপনাকে অ্যাজ এ ডিবি হিসেবে আপনাকে নিতে হবে যে আমার এই টাইপের অ্যাপ্লিকেশন আমার ফ্রিকোয়েন্টলি যদি কানেকশন আসে তাহলে আমি র্যাম নিতে হবে এতটুকু, এটা একদম কমন। এবং র্যামের এগেনস্টে সিপিইউ নিতে হবে এতটুকু, এটা মনে হয় পার করে আমরা 4 MB করে থাম রুলস, প্রতি কোরের এগেনস্টে 4 MB, কেউ আবার 8 MBও দেয় অ্যাপ্লিকেশন নেচারের উপরে। তো আমরা যদি 4 কোর দেই তাহলে মেমোরি কত হবে, 4 × 4 16 GB। একটুক তো আমরা জানি সবাই না। তারপরে যদি আমরা যদি পাকরের এগেইনস্টে আপনি 4 MB বললেন না, তাহলে 16 MB। সরি 4 GB পার কোরের এগেনস্টে 4 GB, সরি আচ্ছা, পার কোরের এগেনস্টে আমরা যদি ডাটাবেস সার্ভারে যদি 4 GB যদি র্যাম দেই তাহলে 4 কোরে 4 4 16 GB, 8 কোর দিলে কত, 8 কোর দিলে কত আমরা 32 GB। এভাবে আমরা স্পেকটা নিয়ে তারপরে আমরা আমাদের টিউনটা করে দেখব। যদি এরপরে অ্যাপ্লিকেশনের এই ট্রাফিক নেচার যদি একটু বাড়ে তখন সেক্ষেত্রে আমরা র্যাম বাড়াবো, সিপিইউ বাড়াবো, কমলে র্যাম কমাবো, সিপিইউ কমাবো। এই প্রসেসটাকেই আমরা বলতেছি কি ডাটাবেসের ক্যাশিং, যেটা মেমোরিতে করে। এটা আমরা সবাই জানি আর্কিটেকচারে। তো এটার জন্য আমরা শেয়ার বাফারটা অ্যাসাইন করবো, কারণ এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বাফার। যেই বাফারটা আপনার সরাসরি যত এসকিউএল সে প্রথমে ক্যাশিং করবে, করে ওইখান থেকে সে যদি তার ক্যাশ করা থাকে ওইখান থেকে সার্ভ করবে, আইদার তার সে ডিস্ক ব্লকে যাইয়া ওই ব্লক থেকে রিড করে আনে আবার ক্যাশিং করবে। তাহলে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফাইনাল। তো এটার জন্য একটা কন্ডিশন আছে, আমরা জানি সবাই। এটার জন্য টোটাল মেমোরির আমরা বলতেছি 25 থেকে 30%, এটা হচ্ছে একদম থাম্বস রুল। আর শেয়ার বাফার আমরা হচ্ছে কীভাবে ডিক্লেয়ার করতে পারি, ইন্টিজার, ঠিক আছে। ইন্টিজার মানে তো আমরা বুঝছি পূর্ণ সংখ্যার আমরা প্যারামিটার সেট করি। এটা বাই ডিফল্ট postgres.conf ফাইলে এই যেখানে এই যে থাম্বস রুল বলছে এটা হচ্ছে একদম আপনারা বাইবেল মনে করবেন, ঠিক আছে। তারপরে আমরা জানি কত 25 থেকে 30%। তাহলে আমরা যদি আমরা চলেন আমরা একটা কনফিগার করি ps - ef web postgres কত আছে আমার 2 GB র্যাম। দেখে কেমনে লিনাক্স সার্ভারে ফ্রি ম্যানেজ জি, সিপিইউ দেখে -c অথবা h। হ্যাঁ, সিপিইউ দেখে হচ্ছে 4 কোর আমার সিপিইউ আছে। তাহলে আমি 8 GB নিছি, 4 কোর। তাহলে আমি যদি 8 GB 4 কোর নিই, দেখেন আমি আপনাদের কিন্তু একদম রেডি কিছু প্রোডাক্ট দেখাই দিচ্ছি। এগুলো আপনারা ইজিলি আপনারা নখদর করে রাখবেন। কত বলছি আমি, 8 GB নাম্বার 100 কানেকশনের জন্য আমি বলতেছি। না, সিপিইউ কত 4, নাম্বার অফ কানেকশন কত 100। তাহলে আমার ম্যাক্স কানেকশন কত বলতেছি আমি 100-র উপর আমি ফাইন টিউন করব 100। আর যেহেতু আমার এটা এসএসডি থাকুক, তাহলে দেখেন আমরা 25 ডাটাবেস ভার্সন ভাইয়া এখানে কানেকশনটা কি মানে হিট না, কানেকশনটা এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন টিমে আপনাকে এটা বলে দিবে ওরা কানেকশন কত নেবে।
কতটা কানেকশন নেবে, ঠিক আছে? এটা ভাইয়া অ্যাপ্লিকেশন। এইখানে আমার একটু কোশ্চেন ছিল। জি বলেন। পোস্টগ্রেসে সাধারণত একটা সেশনের জন্য বা একটা প্রসেসের জন্য কতটুকু র্যাম দরকার হয়, এইটার উপর বেস করে আমরা কি ম্যাক্স কানেকশনটা না কনফিগার করব না? না না না, টোটাল ভুলে যান এই জিনিসটা। আমরা আমরা ধরবো হচ্ছে আমাদের শেয়ার্ড বাফার আর্কিটেকচার অনুযায়ী, আমি আর্কিটেকচার অ্যাজ পার আর্কিটেকচার বলতেছি, শেয়ার্ড বাফার ওয়ার্কম্যান এই দুটোর উপর বেস করে আমরা যাব, আমরা আসতেছি। তাহলে আমরা জানি যে দ্য ভ্যালু শুড বি সেট 15 to 25%। আমরা এটা বলতেছি একদম ভেরি স্ট্যান্ডার্ড, বাট আমরা 25 to 30% আমরা অ্যাগ্রেসিভলি সেট করতে পারবো। বুঝছেন ঘটনাটা? স্ট্যান্ডার্ড ওয়েতে 15 to 25%, বাট আমরা 25 to 30% আমরা অ্যাসাইন করতে পারবো। তাহলে 8 জিবি 30% কত হয় বলেন? 24। 2.5 আমরা 2 জিবি অ্যাসাইন করতে পারবো জি। শেয়ার বাফার 2 জিবি অ্যাসাইন করছি। তারপর বলতেছি কি ওয়ার্কম্যান। ওয়ার্কম্যানটা কি জিনিস বলেন তো যে কেউ একজন, এটা কি জন্য আমরা আর্কিটেকচারে কি জন্য, শর্টিং এর জন্য বা কোয়েরি এক্সিকিউশনের জন্য টেম্পোরারি মেমরি হিসেবে ইউজ করা হয়। অর্থাৎ আপনার ডাটাবেসের কোয়েরি শর্টিং, হ্যাশিং, ডিস্টিং, আরও যে ডাটাবেসের হেভি কোয়েরিগুলো আছে যেগুলো ফ্রিকুয়েন্টলি টেম্পোরারি ডিস্ক ফাইলের উপর রাইট হয়, ওগুলোর আমরা বলতেছি কি ওয়ার্কম্যানের উপরে সে বসবে, বসে বানাবে। এটার জন্য একদম একটা বিশেষ করে কমপ্লেক্স কোয়ারি যেগুলি এগুলি এক্স্যাক্টলি রান করার জন্য। এগুলো রাখতে হবে। তো এটা আমরা কোথা থেকে postgres.conf ফাইলে সেট করবো, অল্টার সিস্টেম দিয়ে সেট করতে পারবো, দুইভাবে দেখতে পারবো। তো চলেন আমরা দেখি হচ্ছে ওয়ার্ক মেমোরি বাই ডিফল্ট কত থাকে। আমার এখানে যেহেতু অলরেডি সেট করা আছে মনে হয়, ওয়ার্ক ম্যাম 128 MB থাকবে। আমি তাহলে 4 MB থাকে ভাইয়া। 4 MB থাকে, আমি এই 128 হ্যাঁ, 4 আচ্ছা MB অসুবিধা নেই। তাহলে আমরা আপনাদের বুঝতে সুবিধা হচ্ছে তো? না বললেন কিন্তু, কারো কোনো অসুবিধা হচ্ছে? না ভাই এখন আচ্ছা, তাহলে আমরা 4 MB জানি বাই ডিফল্ট, একদম ভ্যালু সহ দেওয়া আছে বাই ডিফল্ট 4 MB। তো এখন এই জিনিসটা এখানে ইনক্লুড দিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তাহলে দেখেন এই ওয়ার্ক ম্যাপটা প্রথম আমরা বলছিলাম যে এটা একটা লজিক আছে এই ওয়ার্ক ম্যাপ সেট করার জন্য। সেটিং দ্য কারেন্ট ভ্যালু অফ ওয়ার্ক ম্যাপ প্যারামিটার ক্যান রেজাল্ট ইন লেস ডিস্ক সোয়াপিং অ্যান্ড দেয়ারফর এ কুইকার কোয়েরিজ। অর্থাৎ আপনি যদি ওয়ার্ক ম্যাপটা যদি ফাইন টিউন করেন প্রপারলি, তাহলে আপনার ফাস্টার কোয়েরিটা রান করবে। কোন কোয়েরিগুলো? কমপ্লেক্সগুলো, হ্যাশ জয়েন্টগুলো, ডিস্টিংগুলো, মার্জ জয়েন্ট, অপারেশন এবং হ্যাশ টেবিলের ভ্যালুগুলো করবে। এটার জন্য টোটাল হচ্ছে আপনার বলেন টোটাল র্যাম ইন্টু 0.25 ডিভাইড বাই ম্যাক্স কানেকশন। স্ক্রিনের লেখাগুলো দেখা যায় না তো, সবাইকে দেখতে পাচ্ছি কি? আচ্ছা, স্ক্রিন লেখাগুলো দেখা যায় না, একটু বড় করতে হবে মনে হয়। কিছুই দেখা যায় না, মানে আসলে কিছুই দেখা যায় না। আচ্ছা দাঁড়ান, আমরা এটা এখানে আমরা দিয়ে দিছি গ্রুপে, আপনারা গ্রুপে একটু খুলে নেন। দেখেন এখানে আমরা যখন ক্যালকুলেশনটা করতেছি কিভাবে করতেছি দেখেন, আমরা ওয়ার্ক ম্যাপের ক্যালকুলেশনটা করবো। এখন ওয়ার্ক ম্যাপের ক্যালকুলেশনটা বলেন এখানে কি দেখা যায় আমার এখানে? টোটাল র্যাম ইনটু 0.25 মানে 25%। আমার র্যাম হচ্ছে 8 জিবি, 0.25, ঠিক আছে, ডিভাইডেড বাই ম্যাক্স কানেকশন 100, এটাই তো আমার হিসাব। জি হ্যাঁ, জি ভাই। এখন বলেন দেখি আপনাদের ভিতরে যে কেউ বলেন এখানে কত বসবে? বলেন, ক্যালকুলেশন করেন। আমার 8 জিবি হচ্ছে টোটাল র্যাম মেমোরি, ম্যাক্স কানেকশন 100। কি পারেন নাই? ব্যাক করতেছি। করেন।
পারছেন কেউ? পার কানেকশনের জন্য 0.002 জিবি লাগবে। আমি বলতেছি টোটাল কত লাগবে, আমার এখানে কত বসাবো টোটাল ইয়েটা? 25 কত? আট 8 into 0.25 divided by 100 কিন্তু আসে 0.02 কি বলতেছেন আমি বুঝতেছি না। 0.25 এটা আসে আপনার এইটাতে, ঠিক আছে? তারপর ভাগ দিবেন আপনি হচ্ছে 100 দিয়ে, 20 MB আসে। কি হিসাব করছেন আপনারা? আপনার 20 MB আসবে, হিসাব কি করছেন বলেন? হ্যাঁ 20 MB বলতে 48 20.48 আসে। 4 MB আসে, তাহলে আমার না, আমরা 8 জিবি তে হিসাব করছি। না 8 জিবি না, প্রথমে আপনি 8 জিবি র্যাম দিতে নেবেন, 8 ইন্টু 1024, ঠিক আছে? এত, এরপরে গুণ দিচ্ছেন কত? 0.25, 25 এবার আসছে কত আপনার? divided by 100 এখন এটা এমবিতে আছে, ভাগ 100 জি কত আসে? 20.48, তাহলে আমি 20 MB সরাসরি সেট জি করব। 20 MB, ঠিক আছে? বোঝা গেছে? জি বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, এবার মেইনটেনেন্স ওয়ার্ক মেমোরি ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনাকে এখানে একটু ইন্টেলিজেন্সি অ্যাপ্লাই করতে হবে। ইন্টেলিজেন্সি অ্যাপ্লাই বলতে কি, ওরা দেখি কত দিচ্ছে ওয়ার্ক মেমোরি, ওই দেখেন ওরাও কিন্তু 20 দিচ্ছে, 20-এর উপর দিচ্ছে, দেখছেন? টুলে কত দিচ্ছে আপনার? টুলে রিকমেন্ড কত করছে? 20 MB, সরি 20 MB করছে। এটার ভাগ দেন, কত হবে? কত হবে? কেউ একজন ভাগ দেন। 20, কি ব্যাপার ম্যাথে আমি না দুর্বল, আপনারা কি দুর্বল ম্যাথে? হ্যাঁ, ওরা প্রায় 20 MB কাছাকাছি দিছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা বলতেছি কি মেইনটেনেন্স ওয়ার্ক মেমোরি, এই প্যারামিটার সম্পর্কে আলোচনা করছি আমরা, করি নাই? বইয়ের থেকে সব 11। হ্যাঁ, কেউ কি বলছেন? তাহলে আমরা ওয়ার্ক মেমোরি জানলাম, ওয়ার্ক মেমোরি আমরা কিভাবে ইকুয়েশন করে সেট করব। তারপর হচ্ছে মেইনটেনেন্স ওয়ার্ক মেমোরির ক্ষেত্রে আমরা বলতেছি কি, আপনার যখন ডেটাবেসে একটা ভ্যাকুয়াম ট্রিগার করবে, ইন্ডেক্স ক্রিয়েট হবে, অল্টার স্টেবল স্টেটমেন্ট হবে, তখন এইটা মেমোরি কোথাও না কোথাও যেতে বসবে, সেটা আমরা বলতেছি কি মেইনটেনেন্স ওয়ার্ক মেমোরি। এটা আমরা কি বলতেছি? মেইনটেনেন্স ওয়ার্ক মেমোরি। এটা আমার কত আছে? 64 বিট। এটা আমার ম্যাক্সিমাম মেইনটেনেন্স যেহেতু হবে, আমি 1 জিবি দিলে আমার কোনো সমস্যা নাই। আমরা আপাতত 1 জিবি যদি রিকমেন্ড করি সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই। তো সেক্ষেত্রে টুল যেহেতু 512 করছে, আমরা 1 জিবি দিব, যেহেতু আমাদের ফ্রিকুয়েন্টলি তো আমরা যখন করব তখন অ্যাপ্লিকেশন টিম অথবা সবারে জানাইয়ে আমরা এই কাজটা করব, যে আমরা একটা অল্টার স্টেটমেন্ট আছে, বা একটা ভ্যাকুয়াম চলবে, বা একটা মেইনটেনেন্স চলবে, বা একটা ইন্ডেক্স ক্রিয়েশন চলবে। এই ক্ষেত্রে আপনার মেইনটেনেন্স ওয়ার্ক মেমোরিটা ভ্যাকুয়াম, ইন্ডেক্স, অল্টার স্টেটমেন্টগুলো কত ফ্রিকুয়েন্টলি ফাস্টার রান করবে, এটা মেইনটেনেন্স ওয়ার্ক মেমোরির উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? তাহলে আমরা অল্টার সিস্টেম সেট কি দেব? হ্যাঁ, মেইনটেনেন্স ওয়ার্ক মেমোরি আসতেছে। তাহলে আমরা 1 জিবি দিয়ে দিতে পারবো, কোনো নো ইস্যু, ঠিক আছে? আচ্ছা, মেইনটেনেন্স ওয়ার্ক মেমোরিটা আমরা বলতেছি কি, আপনি যখন একটা ডাটাবেস সিস্টেমে অ্যাজ এ ডিবি হিসেবে আপনি ভ্যাকুয়াম চলবে, ধরুন একটা টেবিলে আপনার স্টেট গ্যাদার করবেন, ভ্যাকুয়াম অ্যানালাইজ টেবিল নেম, তখন সেক্ষেত্রে এটা কত ফাস্টার চলবে, এটা মেইনটেনেন্স ওয়ার্ক মেমোরির উপর ডিপেন্ড করবে। আপনি একটা
ডাটাবেজে ইন্ডেক্স ক্রিয়েট করবেন। এখন ইন্ডেক্স ক্রিয়েট করতে গেলে আপনি 100 জিবির একটা টেবিলের উপর ইন্ডেক্স ক্রিয়েট করবেন। এটা কি আপনার কি এখনই দিলেন হয়ে যাবে, না এটা একটা কোনো একটা মেমোরির উপর বসবে, যে মেমোরির উপর বসবে সেটা হচ্ছে মেইনটেন্স ওয়ার্ক মেমোরি, এবং কি এটা যত বেশি হবে তখন ওই ইন্ডেক্স ক্রিয়েশনটা তত বেশি ফাস্টার হবে, ব্যাকগ্রাউন্ডটা তত বেশি ফাস্টার হবে। একটা টেবিলের একটা কলাম অল্টার করবেন, এটা খুব ফাস্টার হবে। এটি হচ্ছে মেইনটেন্স ওয়ার্ক মেমোরি। ক্লিয়ার? জি জি ভাই জি। আচ্ছা, তারপরে বলতেছে অটো ভ্যাকুয়াম ওয়ার্ক মেমোরি। অটো ভ্যাকুয়াম ওয়ার্ক মেমোরিটা মূলত অত বেশি টিম করলা, তারপরে এটা একটু জেনে রাখা ভালো। অটো ভ্যাকুয়াম ওয়ার্ক মেমোরি এটা আপনার ওয়ার্কার প্রসেস, অর্থাৎ আপনার অটো ভ্যাকুয়ামটা ব্যাকগ্রাউন্ডে কত ফাস্টার রান করবে এবং এটা অটোমেটিক কতটুকু ক্লিন আপ করবে, এটার উপরে আপনি অ্যাসাইন করতে পারবেন। বাই ডিফল্ট কত আছে আমরা দেখে নিই। এটা আপাতত যাই আছে থাকুক গা, এটা আনলিমিটেড দেয়া আছে, ঠিক আছে? -1 মানে আনলিমিটেড, তার প্রয়োজন মতো সে মেমোরি নিবে, বাট এটা এত বেশি টিউন করা লাগে না। যদি আপনাদের দরকার হয় তখন সেক্ষেত্রে রিকমেন্ড করলে আপনারা করে নেবেন। তারপর টেম্প ফাইল লিমিট, অর্থাৎ আমরা যদি কোনো একটা ডাটাবেস সিস্টেমে বড় ধরনের কোনো কোয়েরি জেনারেট করি তখন সেক্ষেত্রে এটা টেম্পোরারি কিছুর উপরে প্রেশার পড়ে এবং কি এটা কিছু অপারেশন করে, লাইক হচ্ছে আপনার শর্টিং এবং হ্যাশিং। যখন শর্টিং হ্যাশিংগুলো করে তখন কিন্তু হাই চাঙ্ক, অনেক বড় বড় চাঙ্ক ধরে ধরে যখন আপনারা শর্টিং করেন তখন ওই চাঙ্কটা বসে হচ্ছে টেম্প ফাইল লিমিটের উপরে। এই ব্যাপারটা যদি আপনারা আপনাদের ডাটাবেসের কোয়েরি অনুযায়ী আপনারা এটা টিউন করতে পারবেন। এটা আনলিমিটেড দেওয়া আছে, তার নিজের মতো করে নিবে। তারপরে আমরা চলে যাই হচ্ছে টেম্প ফাইল কিভাবে টিউন করব, মানে ধরেন যে একটা কুইরি রান করছে, এখন ওই অবস্থায় তো আমার টিউন করা সম্ভব না, অথবা একটা জাঙ্ক কুইরি রান না, করবে। আপনি প্রোডাকশনে আপনি টেম্প ফাইল কখনো অন দ্য ফ্লাইতে করতে পারবেন না, ঠিক আছে? এটার জন্য আপনার যখন ইস্যু হবে তখন ইস্যু হলে আপনি কারেন্টলি ধরেন একটা কোয়েরি দিচ্ছেন, ওই কোয়েরিটা জি, হ্যাঁ। ঘুরতেছে ব্যাকএন্ডে কি হচ্ছে বলেন তো? মেবি টেম্প ফাইল শেষ হয়ে গেছে, টেম্পে গিয়ে হচ্ছে সে স্পেস পাচ্ছে সে না। স্পেস পাচ্ছে না বা তার যে পরিমাণ স্পেস দরকার ওই পরিমাণ সে পারতেছে না, তখন সেক্ষেত্রে সে কী করে, কিছুক্ষণ পরে আপনাকে মেমোরি এক্সস্টেড বা মেমোরি দিয়ে কোনো একটা অ্যারো দিয়ে সে পড়ে যায়, ঠিক আছে না? তখন সেক্ষেত্রে আপনি আপনার কোয়েরি তো আপনি জানেন আপনি কত চাঙ্কে দিচ্ছেন, ধরে নিলাম আপনি 1 মিলিয়নের একটা চাঙ্ক চালাইছেন বা 100-কের একটা চাঙ্ক চালাইছেন, তাহলে 100-কের কী পরিমাণ হতে পারে ওইটার উপর বেস করে আপনি মেমোরিটা অ্যালোকেট করে দিবেন। 512 MB থেকে শুরু করে 1 GB 2 GB 3 GB পর্যন্ত অ্যালোকেট করে দিবেন, কারণ যখন কোয়েরিটা আসবে তখন তো সে বসবে। আর আপনার টেম্প ফাইল লিমিট যখন আপনার একটা স্টোরেজের উপর 1-2 GB তো আপনার একটা ডিস্কের উপর বসতেই পারে, বুঝলেন নাই? এটা তো বেশি বদার করবে না তখন। না ভাইয়া, তাহলে আমার যখন অ্যাপ্লিকেশনটা বলবো অ্যাপ্লিকেশন স্লো কাজ করতেছে, তখন কি আমি আগে গিয়ে টেম্প ফাইল ইয়ে করবো নাকি শেয়ার করে দিকে অ্যাপ্লিকেশনের সাথে টেম্প ফাইলের সাথে ওইরকম খুব কমই আসে। ওই টাইপের কোয়েরিগুলো ম্যাক্সিমামে আপনার অ্যাডহক কোয়েরি হয়। অ্যাডহক কোয়েরি লাইক হচ্ছে কেমন, আপনারা একটা এই বিজনেস টিম বললো যে ভাই আমার গত 2 বছরের এই কয়েকটা কলামের ডাটা আমার একটা সিঙ্গেল ফ্ল্যাট ফাইলে দিয়ে দেন। এগুলো খুব রেয়ারলি আসে, বুঝছেন? অ্যাপ্লিকেশন ফ্রিকোয়েন্টলি এই টাইপের হ্যাঁ, আমাদের গার্মেন্টসে তো প্রত্যেকদিন আসে। প্রত্যেকদিন আসে, রাইট? এই টাইপের আসলে তখন সেক্ষেত্রে আপনি একটা স্ল্যাবে যাবেন, স্ল্যাবে যাই স্ল্যাব থেকে আপনি ফাইলগুলো দিবেন। মাস্টারে তো প্রোডাকশনে তো বিজনেস টাইম এটা দেওয়া উচিত না, তখন সেক্ষেত্রে আপনি টেম্প ফাইলের সাইজটা বাড়াইয়া স্ল্যাবে আপনি দিয়ে দিতে পারেন অ্যাজ এ ডিভিএট টেকনিক। আচ্ছা ভাইয়া, আমরা অ্যাপ্লিকেশনটা অনেক সময় দেখা যাচ্ছে অনেক স্লো কাজ করতেছে, তখন আমরা কোনটাতে যাওয়া দরকার? এখন এটার কোশ্চেনটা আমি আপনারা বলছি, আপনি বলেন, আপনি এ পর্যন্ত যা বুঝছেন কোনটাতে যাবেন, আপনার কোশ্চেনটা আপনারই বলছি, এতক্ষণ আমরা কিন্তু বলে আসছি। হ্যাঁ, আমি বলেন ওয়ার্ক মেমোরি দেখবো আগে, কেন ওয়ার্ক শেয়ার বাফার। কেন ওয়ার্ক মেমোরি শেয়ার করতে হবে? আপনার স্লো হইলে, আপনার যদি স্লো হয়, এতক্ষণ আমরা যে আলোচনা করছি, দেখি যে কেউ একজন বলেন এই কোশ্চেনটা আনসার দেন, কি বুঝছেন আপনারা দেখেন। ভাই হ্যাঁ, একজন বলেন, এক্সিকিউশন ম্যানুয়াল ডকুমেন্টে যাব। যে কেউ একজন বলেন, স্টেপ বাই স্টেপ বলেন মেইনটেন্স ওয়ার্ক মেমোরি দেখবো। কেন আপনি মেইনটেন্স করবেন। আপনি অ্যাপ্লিকেশনটা স্লো কাজ করতেছে, প্রথমে আপনি লগে যাবেন, লগে যায় স্লো কোয়েরি ধরবেন, স্লো কোয়েরি ধরিয়া ওই কোয়েরিটির ভিতরে কি আছে আপনি দেখবেন। যদি আপনার হ্যাশ, কমপ্লেক্স জয়েন,
তারপরে যদি আপনার যদি শর্টিং হ্যাশিং থাকে তখন আপনি ওয়ার্ক মেমোরির উপরে বসবেন, ওয়ার্ক মেমোরি ধরবেন। আর যদি ওগুলো ঠিকঠাক থাকে তাহলে আপনি শেয়ার মেমোরিটা ঠিকঠাক আছে কিনা দেখবেন। শেয়ার মেমোরিতে যদি ঠিকঠাক থাকে তারপরে চেক করবেন হচ্ছে আপনার কী কী ওইখানে আপনার হোয়ার ক্লজে যে কন্ডিশনাল কলামগুলো দিচ্ছেন ওগুলোর উপরে ইন্ডেক্সিং করা আছে কিনা। মানে হিসাবটা কি এরকমই আসবে, না আমি ভুল বলতেছি কিছু? না, আমি একটু এখানে একটু কোশ্চেন করতে যাচ্ছিলাম। এই যে আপনি বললেন যে শর্টিং হ্যাশিং, এইটার প্যারামিটারটা কি হবে, যে এতগুলো হলেই আমি ওয়ার্ক মেমোরিতে যাব, মানে আমি এখানে কোশ্চেনে বেশিটা কি? আপনার যদি স্লো কোয়েরি হয়, শর্টিং হ্যাশিং গ্রুপ বাই যদি বড় করি আপনি একদম 100% ওয়ার্ক মেমোরি। কারণ পোস্টগ্রেসের আর্কিটেকচার হচ্ছে ওগুলো ওয়ার্ক মেমোরির উপর বসবে। স্লো হলে আপনাকে ওইটাতে মানে হাত দিতে হবে। ডেভেলপারকে বললে ওরা বলে যে না, এটা ছাড়া তো আমি করতেই পারবো না, আমার এগুলা গ্রুপিং হ্যাশিং এগুলো লাগবেই। হ্যাঁ লাগলে তাহলে আপনি ওয়ার্ক মেমোরি বাড়াই দেন, সিস্টেম থেকে র্যাম বাড়ান। বুঝেন নাই ভাই? আপনার যদি এগুলো ফ্রিকোয়েন্টলি লাগে তাহলে আমার সিস্টেমের মেমোরি আছে 8 জিবি, আমার 16 জিবি করে দেন। 16 জিবি করার পরে আমি আমার ওয়ার্ক মেমে আমি আবার রিটিউন করতেছি, তারপর আপনি আবার চালান। ভাই আমি একটু অ্যাড করি। বলেন। আচ্ছা ভাইয়া, এই কোশ্চেনটা আসলে ছিল কি জেনারিক, বেসিক্যালি এই কোশ্চেনটা এগেইনস্টে অনেকগুলো কোশ্চেন করে এটাকে সলিউশন দিকে যেতে হয়। ফর এক্সাম্পল ওই ভাই যে কোশ্চেনটা করলো আসলে এটা তাদের যে আমি যে অ্যাপ্লিকেশনটা ডেপ্লয় করছে এটা কোন আর্কিটেকচার ডেপ্লয় করছে, এটা কি আপনার ক্লাউডে নাকি অন প্রেমে, এটা জানতে হবে। প্লাস এটা জানতে হবে যে আপনার এটা কি স্লো হচ্ছে ফর অল ইউজার নাকি ফর সাম ইউজার। যদি হয় সেটা কি ঠিক টাইমে নাকি কোন টাইমটাতে হচ্ছে স্লো, না আপনি না 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 আপনি স্লো কিনা। আপনি যদি এতগুলা যদি ভাস্ট লেভেলে যদি আপনি ডিগ ডাউন করতে যান অ্যাজ এ ডিভিয়েশন আপনার মাথা পাগল হয়ে যাবে। আপনার সিম্পল আমরা যা করি, নুরুলের প্রশ্নের উত্তরে নুরুল প্রশ্ন করছে, নুরুল ডেভেলপার, নুরুল আমার বলছে ভাই আমি অ্যাপ্লিকেশনতে স্লো পাচ্ছি। কখন পাচ্ছেন স্লো? টাইম ফ্রেম বলেন, এক্স্যাক্ট আমার এই টাইম থেকে এই টাইমে এই 10 মিনিটে আমি স্লোনেস পাচ্ছি, এর আগে ঠিক ছিল। ঠিক আমি ওই টাইপে আমি কোয়েরিগুলা বের করব, লগ থেকে লগে বের করে আমার কী কী কোয়েরি চলছে, কতক্ষণ চলছে, ওই কোয়েরিগুলো আমি এক্সপ্লেন করব, অ্যানালাইজ করব। তারপরে এগুলো কস্ট টাইম বের করব, মানে এগুলো আমরা আসতেছি 1 বাই 1। এগুলো করার পরে তারপরে যদি আমাদের যদি ওয়ার্ক মেমো হাত দেওয়া লাগে ওয়ার্ক মেমে হাত দিব, শেয়ার বাফার যদি আরেকটু মেমোরি বাড়ানো লাগে মেমোরি বাড়াই, আমরা শেয়ার মেমোরি বাড়াবো। বাড়ানোর পরে তারপরে আমরা হচ্ছে হ্যাশ জয়েন দিব। তারপরেও যদি কোনো কোয়েরি যদি স্লো হয় তাহলে সেক্ষেত্রে আমরা দেখব ওই কোয়েরির ভিতরে যে প্ল্যানটা আছে ওই প্ল্যানের ভিতরে কি আমার ইন্ডেক্সিং করা আছে কি না, হোয়ার ক্লজগুলা 1 বাই 1 আমাকে অ্যাজ এ ডিবি হিসেবে চেক করে তারপর আমি রিকমেন্ডেশন করবো যে ভাই আপনার এই কন্ডিশনাল এই স্টেটমেন্ট আপনি আমার ব্যাকএন্ড থেকে এই ওয়ার্ক ম্যাম এই ক্যাটাগরি করছে, তারপরে যেহেতু স্লো হচ্ছে আপনার এই জায়গাগুলোতে বিজনেস লজিক অনুযায়ী ইন্ডেক্সিং বসান। ক্লিয়ার? এগুলো আমরা পরে 1 বাই 1 আসবো। নুরুল বুঝছেন কথাটা? একটু শুধু জিজ্ঞাসা করি যে আপনি যে ইন্ডেক্সিং এর কথা বললেন, হোয়ার ক্লজে দেখা যাচ্ছে যে 5টা কলামের কথা বলা আছে, তো ইন্ডেক্স করার সময় কি আপনি কম্পোজিটে ওই 5টাতেই দিবেন নাকি মানে এই সময় অ্যাজ এ এক্সপেরিয়েন্স ডিগ্রি এর রোলটা কি থাকে মানে ইন্ডেক্সিং এর ব্যাপারে? ডেফিনেটলি তখন আপনার যদি কোয়েরি স্লো হয়ে যায় আপনি ইন্ডেক্সিং করতেই হবে। কম্পোজিট ইন্ডেক্স হলে কম্পোজিট ইন্ডেক্স, আর যদি কন্ডিশনাল হয় কন্ডিশনাল, আপনাকে ইন্ডেক্সিং করতেই হবে, নাহলে তো আপনার রিসোর্স বেড়ে যাবে। আপনার যখন ওই কোয়েরিটা ফ্রিকোয়েন্টলি আসবে সার্ভার রিসোর্স আপনার কিল করবে সে, বুঝছেন না? তখন আপনাকে ইন্ডেক্সিং করতেই হবে অ্যাজ এ ডিবি হিসেবে, নাহলে আপনি রিসোর্স থামাতে পারবেন না। তো বুঝছেন? নুরুল বুঝতে পারছেন ঘটনা? আর আরেকটা জিনিস ভাই, পোস্টগ্রেসে এরকম কোনো ইয়া আছে যে আমার প্রোডাকশনের সময় মানে মানে শেয়ার পাওয়ার কতটুকু ইউজ হচ্ছে এরকম কোনো ইউজ দেখা যায় এখানে? না ওইটা হচ্ছে আপনি মনিটরিং এ আপনি মনিটরিং টুলে বলবেন কতটুকু ইউজ হচ্ছে এরকম কোনো না মনিটরিং টুলে আপনি দেখবেন হচ্ছে আপনার মেমোরি কতটুকু হচ্ছে, সিপিইউ কতটুকু হচ্ছে, তখনই আপনাকে ডিসিশন নিতে হবে। বুঝছেন? আচ্ছা যাও। শেয়ার মেমরি তো ফ্ল্যাশ হওয়ার কিছু নাই, শেয়ার মেমরি তো অলওয়েজ মানে থাকবে। সব অকুপাই করে রাখবে না। শেয়ার মেমোরিটা সে মেমোরির উপর বসবে, কোয়েরিগুলো সে সার্ভ করবে, কোয়েরিগুলো যখন আসবে সে ধরবে, কোয়েরিগুলো রিলিজ হয়ে গেলে সে ছেড়ে দিবে আস্তে আস্তে, এটা চেক পয়েন্টেই করবে। আচ্ছা যাক, তারপর আমরা আসি এখন কোয়েরি প্ল্যানার এবং অপটিমাইজেশন সেটিং। কোয়েরি প্ল্যানার এবং অপটিমাইজেশন এটা বলতে কে কি বুঝেন দেখি বলেন তো? যা বুঝি আমরা, অসুবিধা নেই, বলুন। কোয়েরি প্ল্যানারটা হচ্ছে ভাই মানে কেউ যদি একটা মানে কোনো ক্লায়েন্ট একটা ইয়ে করলো আর কি, মানে কোনো একটা কোয়েরি সার্ভ করলো, সে কোয়েরি প্ল্যানারের কাছে আসবে, কোয়েরি প্ল্যানারটা তাকে দেখে তার স্ট্রাকচারটা ঠিক আছে কিনা। স্ট্রাকচারটা যদি ঠিক থাকে
তাহলে সে অপটিমাইজারের কাছে যাবে, অপটিমাইজার সেটা একটু দেখবে আর কি কোনভাবে ইন্ডেক্সিং টিক্সিং করা আছে না, কোনটা করলে টাইম কম লাগবে, সেই প্রসিডিউরটা মেনটেন করে সে এক্সিকিউটরের কাছে পাঠিয়ে দিবে ভাইয়া। আচ্ছা, আর কে? হ্যাঁ, এটা ওই যে এক্সিকিউশন প্ল্যান, যেটা আপনার একটা কোয়ারি কখন থেকে শুরু হয়ে কি কি প্লেনে চলবে, মানে আর কোন সময়টাতে মানে কি পরিমাণ সময় লাগবে কোন প্রসেসে, ওই সময়টাকে সে ভাগ করে নিয়ে তার যে নিজস্ব একটা ইয়ে থাকে, মানে ডিজাইন থাকে, ওইটাই সম্ভবত এক্সিকিউশন প্ল্যান। আচ্ছা আচ্ছা, আর কেউ? আর কেউ? আচ্ছা, আর কেউ বলবেন না, বুঝছি। আপনারা যাই বলছেন তা ঠিক আছে। আমরা যখন একটা ডাটাবেস সার্ভারে ফ্রিকোয়েন্টলি আপডেট ডিলেট ইনসার্ট করি, তখন সেক্ষেত্রে এই আপডেট ডিলেট ইনসার্টগুলো কোথাও না কোথাও তো তার কাছে ট্র্যাক করা আছে ডাটাবেস সিস্টেম। এই ট্র্যাকিং যেখানে করা আছে ওইটা কিন্তু আপনার পার সেকেন্ডে যদি চিন্তা করেন তাহলে কি পরিমাণ ট্র্যাকিং তার কাছে আছে, হিউজ ট্র্যাকিং। ইন দ্য মিন টাইম আবার আপনি একটা কোয়েরি ট্রিগার করছেন, ওই সেশনের ভিতরে আপনি একটা ট্রিগার করছেন, ট্রিগার করে সে কী করছে, ওই কোয়েরিটার রেজাল্টটা আপনাকে সার্চ আউটপুটে দিতেছে। তাহলে কিন্তু এটা কিন্তু অলমোস্ট 1 সেকেন্ডের ভিতরে ঘটনাগুলো করতেছে। তাইলে কি পরিমাণ আপনার ট্রানজ্যাকশন, কি পরিমাণ আপনার কোয়েরি ওইখানে ক্যাশে সার্ভ করতেছে, এবং কি তার একটা যে কোনো একটা তার প্ল্যান ক্যাশ থাকে, ওই প্ল্যান ক্যাশের কাছে সে আপ টু ডেট করতেছে। এই জিনিসটা টোটাল মেকানিজম যেটা হচ্ছে এইটার আমরা বলতেছি কোয়েরি প্ল্যানার। আর এই কোয়েরি প্ল্যানারটাকেই আমরা বিভিন্নভাবে অপটিমাইজ করব। অপটিমাইজ করব কি ধরনের? আপনি একসাথে একটা টেবিলে যদি ট্রানজ্যাকশনাল টেবিল হয় তাহলে ওইখানে কি পরিমাণ ট্রানজ্যাকশন আসতে পারে। ধরে নিলাম আমরা 10K, 20K, 15K বা 1 বিলিয়ন ট্রানজ্যাকশন আসতেছে পার মিনিটে বা পার 10 মিনিটসে বা পার 30 মিনিটসে। তখন আসলে সেক্ষেত্রে আপডেট আর ডিলেট যদি হয়, সেক্ষেত্রে তার একটা যে একটা ডিফল্ট প্ল্যানার আছে, ওই প্ল্যানারের কাছে যখনই আপনার একটা সিলেক্ট কোয়েরি আসে, আমাদের প্রথম আর্কিটেকচারে বলছিলাম মনে আছে, সিলেক্ট কোয়েরিটা প্রথমে সে কী করবে, পার্স করবে। পার্স করার পরে সে কি করবে, একটা কোয়েরি প্ল্যান এক্সিকিউশন করবে। যখন কোয়েরি প্ল্যানটা তার কাছে বেস প্ল্যান থাকবে, তখন সে এটা এক্সিকিউটরের কাছে পাঠাবে। এই বেস প্ল্যান অনুযায়ী এক্সিকিউটর এক্সিকিউট করবে বেসড অন তার প্ল্যান অনুযায়ী। এখন এইটা যত ফাস্ট কোয়েরি প্ল্যানারের কাছে তার স্ট্যাটিস্টিক্সটা গ্যাদার করা থাকবে, তত দ্রুত সে কোয়েরিটা দিতে পারবে। এটারে বলতেছি আমরা কোয়েরি প্ল্যানার এবং অপটিমাইজেশন সেটিংস। এবং কি এটা কয়েক ওয়েতে হয়। এখন কয়েক ওয়েতে হয় আমরা জানি। সেক্ষেত্রে আমরা যারা কাজ করি, একটা কোয়েরি লিখতে গেলে আমরা অনেকভাবে চিন্তা করি। ডেভেলপার যারা আছি বা সফটওয়্যার ডেভেলপার আছি, এই কোয়েরিটার যখনই আমরা করতেছি তখন কোয়েরিটা সিলেক্ট করে যাওয়া, সেক্ষেত্রে সে দুইটা স্ক্যান করে। স্ক্যানটাকে সে কী করে, কোত্থেকে করে, সে আপনার সে হোল ব্লকটারে সে স্ক্যান করে। অর্থাৎ সে একটা স্পেসিফিক ব্লককে স্ক্যান করে। যখন সে হোল ব্লকটারে স্ক্যান করে তখন আমরা এটারে বলতেছি কি, হিপ স্ক্যান। এই হিপ স্ক্যানটা অনেক সময় সাপেক্ষ, কেননা সে তার কাছে যে হোয়ার ক্লজ আছে, এখানে কোনো ইন্ডেক্সিং করা নাই বা তার কাছে ওই পেজ অনুযায়ী স্পেসিফিক বলা নাই তুমি এই ব্লকের এই ইন্ডেক্সটা তুমি আনো। তুমি কি করতেছ, হিপ ধরে সে প্রত্যেকটা ডিস্কের পেজ সে স্ক্যান করে স্ক্যান করে স্ক্যান করে আনতেছে। তখন এই জিনিসগুলা যে মেমোরির উপরে বসে এবং যেখানে সে প্ল্যান ক্যাশ করে রাখে, এটার আমরা বলতেছি কোয়েরি প্ল্যানার এবং অপটিমাইজেশন। বোঝা গেছে? তাহলে দুইভাবে হয়, একটা হচ্ছে হিপ স্ক্যান, আর একটা হচ্ছে ইন্ডেক্স স্ক্যান। আপনি যখন হিপ স্ক্যান করতেছেন তখন কিন্তু অনেক টাইম লাগে জিনিসটা। আপনি খেয়াল করে দেখবেন
যখনই আমরা ইন্ডেক্স করে দেখি খুব ফাস্ট ডাটা চলে আসে। কেন চলে আসে? আমার ওই ইন্ডেক্সিংটা সরাসরি সে ওই পেজে যাই হিট করে সে জানে তার কাছে ইন্টেলিজেন্স আছে, সে আমার ইন্ডেক্স করা আছে, তুমি বরাবর তুমি ইন্ডেক্সিংয়ে যাইয়া ওই ব্লক থেকে তুমি ডাটাটা নিয়ে আমার পাঠাই দাও। আর যখন হিট স্ক্যাম ইন্ডেক্স করা না তখন সেক্ষেত্রে পুরো আসে ব্লকগুলো খুঁজে 1 বাই 1 বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠা ধরেন। আপনি যখন একটা টপিক খুঁজবেন, আপনি যদি ইন্ডেক্স জানেন যে আচ্ছা ওই ইন্ডেক্সটা আমার 50 নম্বর পেজ আছে, আপনি সরাসরি 50 নম্বর পেজ থেকে চলে আসতেন। আপনি জানেন না, তাহলে আপনি পুরো বই প্রত্যেকটা পৃষ্ঠা আপনি উল্টাবেন। তাহলে সেক্ষেত্রে দুইটাতে সময় দুই রকম লাগবে, না একই লাগবে, না কম বেশি লাগবে? অবশ্যই কম বেশি লাগবে। কম বেশি লাগবে না। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এটার আমরা বলতেছি ইন্ডেক্স প্ল্যানার। তো ইন্ডেক্স প্ল্যানারের জন্য সেক্ষেত্রে আমরা কয়েকটা প্যারামিটার এগুলো আমরা নখদর্পণ রাখবো। র্যান্ডম পেজ কস্ট, এটা বাই ডিফল্ট 40 থাকে। এটা আমরা এসএসডি এবং কি হিট ক্যাশ রেশিও এভাবে আমরা ইয়ে করবো, তবে এটা ইমপ্রুভ করবে হচ্ছে ইন্ডেক্স স্ক্যান পারফরমেন্সের উপর। আমরা এটা দেখবো। পেজ সিকোয়েন্স কস্ট এটা বাই ডিফল্ট 10 থাকে। আমরা এই প্যারামিটারটা দেখবো। এই প্যারামিটারটা বাই ডিফল্ট আপনার তখন ইন্ডেক্স ক্যাশিংয়ের জন্য সে কোন কোন জায়গায় ইয়ে করে এটা আমাদের অবশ্যই জানতে হবে। তো আমরা চলেন দেখে আসি। বলতে আমরা প্রথমত যদি বলি র্যান্ডম পেজ কস্ট, এটা আসলে একটা পোস্টগ্রেসকিউএল কোয়েরি প্ল্যানারকে জানায় যে সে র্যান্ডমলি কত ফাস্ট ডিস্ক থেকে সে ডাটাটা নিয়ে আসবে। অর্থাৎ আমরা আইও বলতে একটা শব্দ জানি, ইনপুট আউটপুট। এটা মূলত সে ডিস্কের থেকে ডাটাটা কত দ্রুত উঠাই আনে, এই কস্টটাই তারে বলতেছি আমরা কি র্যান্ডম পেজ কস্ট। ইন্ডেক্স স্ক্যান করার সময় ডাটা বিভিন্ন ব্লক থেকে পড়তে থাকে। এই ব্লক থেকে পড়ার সময় প্ল্যানার কি করে, যে কস্টটা ইউজ করে সেইটারে সে অ্যাকচুয়াল প্ল্যানার কস্ট হিসেবে সে আমাদেরকে দেখায়। যদি ইন্ডেক্স থাকে তাহলে সে ইন্ডেক্স স্ক্যানের কস্ট দেখায়, আর যদি ইন্ডেক্স স্ক্যান না থাকে তাহলে সে সিকোয়েন্সিয়াল প্রাইমারি কি থাকলে বা অন্যান্য কিছু থাকলে তখন তারপরেও সে ইন্ডেক্স স্ক্যান দেখাবে, বা সিকোয়েন্সিয়াল স্ক্যানের মাধ্যমে আপনাকে এই দুইটা সিদ্ধান্ত দেয়। তাহলে আমরা এটা বুঝি কি র্যান্ডম পেজ কস্ট, ইন্ডেক্স স্ক্যান এবং সিকোয়েন্সিয়াল স্ক্যান, এই দুইটার ভিতরে যেই কস্টিংটা বাড়ে কমে এটাই এখানে সে ইয়ে করে। আর এটা পুরো যে আইও যদি আপনি মেনটেন করেন সেক্ষেত্রে এইচডিডি এবং এসএসডি দুইটা দিক থেকে সে ডেটাটা পড়ে আনে। তো সেক্ষেত্রে এসএসডিতে আইও কম থাকে, এইচডিতে আইও বেশি থাকে। এটা একদম বাই ডিফল্ট ধরে নেবেন। তারপরে বলতেছে কি সিকোয়েন্স, এটা একটু জি বলেন। সিকোয়েন্স বেস এখানে একটু মানে আমি মিস্টেক করছি, এখানে একটু আরেকবার। সিকোয়েন্সিয়াল স্ক্যান অর্থাৎ আপনার ইন্ডেক্স যদি না থাকে তাহলে সে সিকোয়েন্সিয়াল স্ক্যান করবে, হিসাবে এটাই। আর ইন্ডেক্স থাকলে কোয়েরির ভিতরে সে ইন্ডেক্স স্ক্যান করবে, বুঝছেন? এই জন্য সে র্যান্ডম পেজ কস্টের এই প্যারামিটারটা আমরা এখানে দেখব। 4.0 থাকে হচ্ছে হার্ড ডিস্কের জন্য, এসএসডি থাকে 1.1 থেকে 2.0 পর্যন্ত, খেয়াল রাখবেন। তারপর হচ্ছে সিকোয়েন্সিয়াল পেজ কস্ট। সিকোয়েন্সিয়াল পেজ কস্টও সেম, আপনার ওই কোয়েরি প্ল্যানারের উপরে সে বেস করে সে ডিস্ক থেকে কত দ্রুত আপনাকে ওই কস্টটা এনে দিবে এবং কত দ্রুত দেবে, এইটাই হচ্ছে এই সিকোয়েন্সিয়াল পেজ কস্টের উপর ডিপেন্ড করে। তারপর আসতেছে ইফেক্টিভ ক্যাশ সাইজ। ইফেক্টিভ ক্যাশ সাইজটা আমরা বলছিলাম যে দুইটা মোস্ট ইম্পর্টেন্ট প্যারামিটার, একটা হচ্ছে শেয়ার বাফার, একটা হচ্ছে ইফেক্টিভ ক্যাশ সাইজ। এই দুইটা হচ্ছে পোস্টগ্রেসের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট মেমোরি প্যারামিটার। তো আমরা শেয়ার বাফার জানি, আর একটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ইফেক্টিভ ক্যাশ সাইজ। এটা আমরা মূলত টোটাল র্যামের 70% আমরা অ্যালোকেট করে দিব সার্ভারে। আবারও বলতেছি, এটা আমরা টোটাল র্যামের 70% অ্যালোকেট করে দিব সার্ভারে। দেখেন আমরা যদি বলি ইফেক্টিভ ক্যাশ সাইজ প্যারামিটারটা যখন ডিস্কে ক্যাশিংয়ের পরে কাজ করে এবং এটার থাম্ব শুরু হচ্ছে আপনি সরাসরি 70% অ্যালোট করে দেবেন, বাট ইডিবি রিকমেন্ড করতেছে কত 50%। ইডিবি রিকমেন্ড করতেছে কত 50%, বাট আমরা পোস্টগ্রেসে অ্যাগ্রেসিভলি 70% পর্যন্ত ম্যাক্স আমরা অ্যালোকেট করতে পারবো। আপনি যদি আপনার সার্ভারে যদি লোড কম থাকে সেক্ষেত্রে আপনি 50% 60%, বাট ম্যাক্স 70% পর্যন্ত আপনি অ্যালোকেট করে দেবেন। বাট এইটা আপনার কী করবে, যখনই আপনার কোনো ইন্ডেক্স স্ক্যান ওএসের পোস্টগ্রেসকিউএলের ক্যাশের ভিতরে প্রথম ওএস প্লাস পোস্টগ্রেসকিউএলের যে দুইটা ক্যাশ আছে, ওএসের ক্যাশ এবং পোস্টগ্রেসকিউএলের ক্যাশ, এই দুইটা ক্যাশ আপনার কিন্তু সরাসরি যখন কোনো সিলেক্ট কোয়েরি আসে যদি সেটা ইন্ডেক্স স্ক্যান হয় সরাসরি ইফেক্টিভ ক্যাশের উপর সে বসে যাবে এবং খুব দ্রুতই আপনার
এই কোয়েরি রেজাল্টটা সে দিবে। তাহলে আমরা বুঝতে পারছি যে ইফেক্টিভ ক্যাশ সাইজ আপনাকে ইন্ডেক্স স্ক্যান অথবা সিকোয়েন্সিয়াল স্ক্যান অথবা হিপ স্ক্যান যেটা আপনি করেন সে সরাসরি ইফেক্টিভ ক্যাশের উপরে ডিপেন্ড করে আপনাকে ওই রেজাল্টটা সে দিবে। যদি ইন্ডেক্স থাকে সে তাহলে ভেরি ফ্রিকুয়েন্টলি সে ডাটা ব্লক থেকে ডাটাটা পড়ে এনে ইফেক্টিভ ক্যাশের থ্রুতে শেয়ার বাফার মাধ্যমে আপনাকে পাঠিয়ে দিবে। যদি আপনার ইন্ডেক্স স্ক্যান সিকোয়েন্সিয়াল স্ক্যান হিপ স্ক্যান যাই বলেন এটার উপর হবে। তারপরে আপনার বলতেছে যে অ্যানাবল হিট বাই ডিফল্ট এটা ট্রু থাকে। এই অ্যানাবল হিটটা মূলত অপটিমাইজার এসকিউএল পোস্টগ্রেসকিউএল প্ল্যানার বিবেচনা করে যে আপনার প্ল্যানারের কাছে এক্সিকিউশন প্ল্যানটা কতটুকু সে ব্যবহার করবে। কতটুকু বলতে আপনার ট্রু আর ফলস যদি দেন তাহলে সে হিটটা কার্যকর হবে, আর যদি ফলস দেন তাহলে যে আপনার এক্সিকিউশন হিট আসতেছে এটা সে অ্যাভয়েড করবে। এটা এত মেজর কোনো ইয়ে না, তারপরে আপনার এটা ট্রু আর ফলস দেখে রাখবেন। শুধু এতটুকু জেনে রাখেন যে এটা যখনই আপনার কোনো প্ল্যান ক্যাশের হিটটা আসে, হিট প্ল্যান ক্যাশ আছে, ওই হিট প্ল্যান ক্যাশটা আপনি অ্যাভয়েড করবেন না অ্যাকসেপ্ট করবেন, এই দুইটা জিনিস রাখবেন। আর একটা হচ্ছে আপনার প্ল্যান ক্যাশ মোড। একটু হোল্ড করে না জানতেছে, আচ্ছা শোনা যায় না। আচ্ছা ওকে, আমরা দুটো ভিডিও জানান শেষ হয়েছে? জি ভাই, শেষ হয়নি এখনো, শেষ হয়নি এখনো। আচ্ছা হ্যাঁ, আমি একটু প্রশ্ন করি, সেটা হচ্ছে কি ওই যে আপনার যখন বলছিলেন যে অ্যাট এ টাইম অল্টার আপডেট ইনসার্ট এরকম অনেক কিছু হচ্ছে, আবার অ্যাট এ টাইম সিলেক্ট কোয়েরিও হচ্ছে, তো আমি যখন শেয়ার বাফার থেকে আমাকে কোয়েরি রেজাল্টটা দিচ্ছে আর ওই টাইমেই তো কনকারেন্টলি অনেক অল্টার ইনসার্ট আপডেট হচ্ছে, তো আমি তো ওই পর্যন্ত তো ওই আপডেটেড ডেটাটা পাবো যখন আমি সিলেক্ট করি। এটা তো আসলে ডিসিশনটা নিবে হচ্ছে আপনার ডেটাবেসের ইঞ্জিনটা। এখানে আপনার আসলে ডিসিশন ওইরকম নেওয়ার কিছুই নাই এখানে। আপনার ফ্রিকুয়েন্টলি ডাটাবেসে যাই আসুক না কেন, আপনি শুধু বুঝবেন হচ্ছে ডাটাবেসে এখন কারেন্টলি সেশন এতটা চলতেছে, এই টাইপের ডিএমএলগুলো চলতেছে, কোয়েরি দিয়ে লং রান কোয়েরি দিয়ে এই জিনিসগুলো চলতেছে। এই ডিসিশনটার এখানে আসলে ব্লাইন্ডলি আপনাকে
ধরে নিতে হবে যে আমার কোয়েরিগুলো আসতেছে, যখন আপনার সার্ভ করতেছে, যেটা সার্ভ হয়ে গেলো আর যেটা সার্ভ করতে টাইম লাগতেছে, আপনি ওই ডাটাবেসে ওই কারেন্ট তখন সেশন ধরে ধরে কোয়েরিগুলো দেখতে পাবেন কী চলতেছে না চলছে। এটা আসলে খুব ওই রকম আমি এখন কিছু পাই নাই যে ইনস্ট্যান্ট তখনের ভিতরে এতগুলো ডিএমএল, এতগুলো ডিডিএল, এতগুলো সিলেক্ট কোয়েরি হবে। এটা আসলে বেস করে হচ্ছে আপনি যখন ডাটাবেস সার্ভারটা তো রানিং যেভাবে আছে এই কনফিগার আপনি ছেড়ে দেবেন, তার মতো সে চলতেই থাকবে। যখনই কোনো ইস্যু হবে তখনই আপনি এবার আপনার মতো করে ডিবি হিসেবে টিক ডাউন করবেন। জি ঠিক আছে। এটা ছেড়ে দিবেন, তার মেকানিজম সেই করবে। হ্যাঁ ভাই, আজান শেষ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমরা বলছি কি অ্যাগ্রেসিভলি 70% আমরা সেট করবো 8 জিবি। কত পার্সেন্ট? প্রায় 6 জিবি। আর যদি ইডিবি যদি 50% বলে তাহলে 4 জিবি। তাহলে আমরা ইফেক্টিভ ক্যাশ সাইজ বুঝছি। তারপরে আমরা আসি হচ্ছে প্ল্যান ক্যাশ মোড। এটা আসলে স্টেটমেন্টগুলো কী পরিমাণ প্রিপেয়ার করবে ওইটাই জাস্ট আপনারা দেখে নিন, এটা এত মেজর কিছু না, এটাতে হাত দেওয়া লাগাতে না। এবার আসেন রাইট অ্যাহেড লক। বলেন একজন, রাইট অ্যাহেড লকটা কি? রাইট ওয়াল ফাইল, আচ্ছা, কেউ বলবেন নাকি? ওয়াল ফাইল। জি রাইট অ্যাহেড লগ হচ্ছে কি ভাই, আমরা যখন কোনো ট্রানজাকশন করব, যদি ইনসার্ট আপডেট টিকিট এরকম ইনসার্ট কোনো ট্রানজাকশন করব, তখন হচ্ছে কি আপনার ওইটা ওয়াল বাফারে আপনার কার্যকরী হয়, দেন কমিট করলে দেন এটা আপনার মেইন ওয়ালে হচ্ছে কি আপনার রাইট হয়। আচ্ছা, মেইন ওয়াল বলতে ডিরেক্টরিতে পিজি আন্ডারস্কোর ওয়াল ফাইলে, কারেক্ট। জি আর কেউ? আর কেউ? হ্যাঁ, কোনো আমরা হচ্ছে ইডিট আপডেট আর এডিট আপডেট যখন করি তখন একটা আছে ওয়াল রেকর্ড পড়ে আর কি, ওয়াল রেকর্ডটা সে ধরে রাখে, মানে লগ যেটাকে বলি, লগ রেকর্ডটা ধরে রাখে। আর যখন কমিট দিই তখন হচ্ছে ওয়াল ফাইলে লেখা হয়, পিজি আন্ডারস্কোর ওয়ালে এক্সটার্নাল ফাইল চেঞ্জেস। আর কেউ? আর কেউ বলবেন না? শেষ? শেষ সবার কথাবার্তা? আচ্ছা ফাইন। তাহলে আমরা বুঝছি একটা ডাটাবেস সার্ভারে যত ট্রানজ্যাকশনে আসুক, এক্ষেত্রে আমরা এই ট্রানজ্যাকশনটারে বলতেছি কি কমিট, আর আইদার কমিট আর নাইদার কমিট। অর্থাৎ ট্রানজ্যাকশন যখন আসবে তখন প্রত্যেকটা ট্রানজ্যাকশন একটা কমিট থাকে। যখনই কোনো আপডেট আর ডিলেট আসে তখন সে ওয়াল বাফারের উপরে বসে সে ট্রানজ্যাকশনটা প্রিপেয়ার করে ট্রানজ্যাকশনটা বানায়। তারপরে সে কমিট দিলে সরাসরি ওয়াল বাফার থেকে সে ফ্ল্যাশ হয়ে একটা কপি সে ডিস্কে রাইট করে, আর একটা হচ্ছে ওয়াল ফাইল জেনারেট করে, যেটা আমরা বলতেছি ট্রানজ্যাকশন লগ। ওরা কলে সেটারে বলতেছি কি আমরা রেডো লগ। তো এই টাইপের আমরা যেই ট্রানজ্যাকশনগুলো হচ্ছে তারে আমরা বলতেছি কি পোস্টগ্রেসের ভাষায় ওয়াল লগ। এখন আর্কাইভ সেটা আমরা জানি, আগে আমরা ওয়াল লগটা বুঝি যে এটা কত মোস্ট ইম্পর্টেন্ট। এটা যদি ইম্পর্টেন্ট যদি না হয় তাহলে আপনার সেক্ষেত্রে ট্রানজ্যাকশনগুলো অনেক স্লো হবে এবং ডাটাবেসে আপনার ফ্রিকোয়েন্টলি ট্রানজ্যাকশন না হলে তো বুঝতে পারতেছেন বিজনেস লস মানে হচ্ছে অ্যাপ্লিকেশন লস মানে হচ্ছে আপনার ম্যাচাকার অবস্থা। তাহলে সেক্ষেত্রে আপনাকে অ্যাজ এ কেয়ারফুলি ডিসিশন নিতে হবে যে আপনার ওয়াল ফাইলটা প্রপারলি টিউন কিনা এবং কি ঠিকঠাকভাবে কাজ করছে। এটা অবশ্যই আপনি তেমন কিছু করা লাগবে না, এটা বাই ডিফল্ট আপনি সরাসরি শো ওয়াল বাফারস কমান্ড আছে, এটা 16 MB থাকে। অনেক সময় এটা হাত দেওয়া লাগে না, যদি হাইলি ট্রানজ্যাকশনাল সার্ভার হয় সেক্ষেত্রে আপনারা হাত দিবেন, বাট এটা
ইনিশিয়ালি যেভাবে আছে এভাবে থাকবে। চলেন আমরা ওয়াল বাফারটা দেখার জন্য আমরা দেখি হচ্ছে কারেন্ট, সেটারে বলতেছি কি সিলেক্ট পিজি কারেন্ট ওয়াল এলএসএন, সিলেক্ট পিজি সিইউআরইএনটি কারেন্ট ওয়াল এলএসএন লগ সিকোয়েন্স নাম্বার কত আছে আমার এখন, এটারে বলতেছি আমরা রেডো পাথ অর্থাৎ কারেন্ট ওয়াল লগ সিকোয়েন্স নাম্বার। চলেন আমরা একটা টেবিল ক্রিয়েট করি, ডিটি নাই আমার কোনো ইয়ের উপরে, দেখে আসি দেখি কী ঘটনা ঘটে, কী ঘটনা ঘটে আমরা দেখে আসি। ক্রিয়েট টেবিল ওয়াল টেস্ট, ঠিক আছে, সিলেক্ট স্টার্ট ফ্রম ওয়াল টেস্ট, ঠিক আছে, সিলেক্ট কাউন্ট ওয়াল টেস্ট, কোনো নেই। চলো আমরা কিছু ওয়াল জেনারেট, আমরা কিছু রেকর্ড জেনারেট করি, দেখি কী বলে সে। কতটা হয়েছে টোটাল 50,000, আমার 50,000 রেকর্ড হয়েছে। সিলেক্ট স্টার্ট ফ্রম ওয়াল টেস্ট, ওরে বাবারে আমার বিশাল অবস্থা, আমি কি করব, লিমিট 10টা দেখব। আচ্ছা এখন আমার আগের ওয়াল কোনটা ছিল, আমার আগে লগ সিকোয়েন্স নাম্বার কোনটা ছিল, 5070। আমি তো বিজ্ঞান করি নাই, আমি তো ভুল করেছি। আচ্ছা দাঁড়ান, ডিটি ট্রাঙ্কেট টেবিল আমি একটা ট্রানজ্যাকশন, প্রথমে ট্রানজ্যাকশন স্টার্ট করি, এখন আমি ট্রানজ্যাকশনটা কমিট করি, আর আবার হয়ে গেল। আচ্ছা হোক, আচ্ছা 1 লাখ হয়ে গেছে, হোক অসুবিধা নেই। এখন আমি কমিট করি, হ্যাঁ রোল ব্যাক হয়ে গেছে আগের মতো। দাঁড়ান বিজ্ঞান ইনসার্ট, তারপর এখন আমি কমেন্ট দিই, and comment is right, select start from, সেশনটা এন্ড হয়ে যাচ্ছে, মানে হ্যাঁ কলটা এন্ড হয়ে যাচ্ছে, আর কতক্ষণ আছে, এখনই হয়ে যাবে। আচ্ছা আমরা আসতেছি আবার, এখানে জয়েন করে ফেলো সবাই, জয়েন করুন সবাই এখানে।
আচ্ছা, আর কেউ? আর কেউ আছে? 2, 4, 6, 7। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমরা দেখে আসি যে আমাদের লগ সিকোয়েন্স নাম্বারটা চেঞ্জ হয়েছে কিনা। চেঞ্জ হয়েছে? তাহলে আমাদের ওয়াল জেনারেট হয়েছে। ভাইয়া স্ক্রিন তো দেখা স্ক্রিন দেখা যায় না? দেখতে পাচ্ছি ভাই আমরা। ভাই আমি দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা সবাই? জি। জি জি তাহলে জি, দেখা যাচ্ছে। তাহলে আমাদের আগে প্রথমত আমাদের ওয়াল কয়টা ছিল? 2টা ওয়াল। দেখছেন? আমরা যখন ওয়াল টেস্ট করার আগে আমরা দেখলাম আমাদের কারেন্ট ওয়াল হচ্ছে F070। এখান থেকে আমরা একটা টেবিল যখন ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে আমরা এখান একটা ট্রানজ্যাকশন করেছি কত? প্রায় 50,000-এর। ঠিক আছে, 50,000-এর একটা ট্রানজ্যাকশন করাইছি। ট্রানজ্যাকশন শুরু করছি, ট্রানজ্যাকশন করছি, কমিট দিছি, সাথে সাথে আমাদের 50,000 পড়ছে। ইভেন কি আমাদের তখন ওইটার সাথে রিলেটেড যে ট্রানজ্যাকশন লগগুলা সে 16 MB করে সে ট্রানজ্যাকশন ফাইল রাইট করছে। তো বুঝে গেছে আমাদের ওয়ালটা আমরা কি কাজে করতে। এটা হচ্ছে রাইট অ্যাহেড লগ, অর্থাৎ এইটার হচ্ছে ইম্পর্টেন্সি সবচাইতে বেশি পোস্টগ্রেস ডাটাবেস সার্ভারে। অর্থাৎ আপনার ডাটাবেস সার্ভারটা যদি কোনো কারণে ক্র্যাশ করে, ইন বিটুইন যদি কোনো ট্রানজ্যাকশন কমিট না হয়, তাহলে সে ওই ক্র্যাশ রিকভারিটা সে রোলব্যাক করে দেবে অটোমেটিক্যালি। এই কাজটা করতেছে কে? ওয়াল ফাইল। ওয়াল ফাইল কি করতেছে? ওয়াল ফাইল করতেছে আপনার ডাটাবেসটা যখন রেপ্লিকেশন হচ্ছে সেই স্ল্যাবের কাছে তার যতগুলো ট্রানজ্যাকশন হচ্ছে ওই ট্রানজ্যাকশনগুলো সে ওয়াল ধরে ধরে রেপ্লিকেশন করে ওই সেকেন্ডারিতে সে সিং করাইতেছে, অর্থাৎ রেপ্লিকেশন করাইতেছে। তারপরে আর কি করতেছে? আপনার ব্যাকআপ, রিস্টোর, রিকভারি হবে, তারপরে পয়েন্ট ইন টাইম রিকভারি, এগুলো সে করতেছে। এখন আসেন আপনার ওয়াল ফাইলের জন্য আপনার কিছু প্যারামিটার আছে। এই প্যারামিটারগুলো আপনার ডাটাবেস থেকে আপনাকে কনফিগার করে নিতে হবে। অর্থাৎ ওয়াল লেভেল, প্রথমত হচ্ছে আপনার ওয়াল লেভেলটা কি? ওয়াল লেভেলটা হচ্ছে মূলত আমরা যখন ওয়াল লেভেল রেপ্লিকা, এই রেপ্লিকাটা হচ্ছে বাই ডিফল্ট থাকে। অর্থাৎ আপনার ওয়ালটা লেভেল যখন রেপ্লিকা হবে তখন সে তার ডিপেন্ডেন্ট স্ট্যান্ড বাইয়ের সাথে রেপ্লিকেশন হবে এই ওয়াল ফাইলটা। পয়েন্ট ইন টাইম রিকভারি করতে হবে যদি রেপ্লিকা থাকে। আর যদি আপনার রেপ্লিকা না থাকে, যদি মিনিমাল থাকে, সেক্ষেত্রে আপনি শুধুমাত্র এই রেপ্লিকেশন করতে পারবেন না। ইভেন কি রেপ্লিকেশন করতে গেলে তখন সেক্ষেত্রে আপনাকে অনেক ধরনের ইস্যু দেখা দিবে যে রেপ্লিকেশন হবে না, আপনাকে সিঙ্কিং করতেই দিবে না। তো এটা হচ্ছে জাস্ট হচ্ছে বেসিক লেভেলের রিকভারি সে সাপোর্ট করে। আর মূলত রেপ্লিকাটাই হচ্ছে মেইন ইম্পর্টেন্ট, যেটার জন্য আপনাকে রেপ্লিকেশন, পোস্টগ্রেস স্ট্রিমিং রেপ্লিকেশন, ব্যাকআপ, রিকভারি, পয়েন্ট ইন টাইম রিকভারি করে। আরটা হচ্ছে লজিক্যাল হচ্ছে আপনার যখন কোনো ডাটাবেস সার্ভারের স্পেসিফিকলি আপনি লজিক্যাল রেপ্লিকেশন করবেন অবজেক্ট টু অবজেক্ট, তখন সেক্ষেত্রে আপনি লজিক্যালি রেপ্লিকেশনটা অ্যাসাইন করে আসতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে এফসিং এটা বাই ডিফল্টলি অন থাকে, বাট এটা হচ্ছে খুবই ডেঞ্জারাস একটা জিনিস, এটা হাত দেওয়ার দরকার নাই, যেভাবে সেভাবে থাকবে।
বাট এটা হচ্ছে ওয়ালটা যখন ফিজিক্যালি ডিস্কে রাইট হয় এবং সে সেফলি ডাটাটা কমিট করে। সেফলি কমিট বলতে কি, যখনই আপনি ওয়াল বাফারের ক্ষেত্রে কমিট দিবেন সেক্ষেত্রে সে একটা ওয়াল যে ট্রানজেকশনটা রাইট হচ্ছে ডিস্ক এবং তার যে বাফারের মাঝামাঝি এফসিংটা এই ঘটনাটা ঘটায়। অর্থাৎ এফসিং মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার যে ওয়াল ফাইলটা রাইট হচ্ছে ডিস্কে, সেই মূলত ডাটাবেস ব্লকে রাইট করতেছে আর একটা ট্রানজেকশন ওয়ার্ড রাইট করছে, এই ঘটনাটা ঘটেছে এফসিং। আর ওয়াল বাফার তো আমরা জানিয়ে সে কী করে, সে ট্রানজেকশনগুলো টেম্পোরারি প্রিপেয়ার করে ওইখানে, তারপরে আইদার কমিট আর নাইদার কমিট সে ডিস্কে রাইট করে অথবা ওইখানে সে রাখে। তারপর আমরা বলতেছি কি মিনিমাল ওয়াল সাইজ, অর্থাৎ আমার এইখানে যে ওয়াল ফাইলটা আছে, আমার যে এখানে ওয়াল ফাইলটা আছে WC-L, আমার এখানে কয়টা ওয়াল আছে? 19টা ওয়াল, রাইট? ওয়াল কাউন্ট করি WC-L, তাহলে 19টা ওয়াল। এই ওয়ালের জন্য কতটা ওয়াল থাকবে এটা আমি বলে দিতে পারি। DU-SH দিয়ে আমি স্টার্ট যদি কতটুকু আছে, আমার এটা আছে টোটাল আছে 237 MB। অর্থাৎ আমার এই ডিরেক্টরিটা সাইজ হচ্ছে 237 MB, আর আমার আছে 19টা ফাইল, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 আর একটা মানে হিডেন ফাইল আছে। আচ্ছা, 19টা ফাইল আছে। তাহলে আমার এইখানে আমি এই ওয়ার্ল্ড ডিরেক্টরিটা আমার কতটুকু সাইজ হবে, মিনিমাম সাইজ ম্যাক্সিমাম সাইজ, এটা আমি টিউন করে রাখতে পারবো। এটা আমার হচ্ছে 80 MB মিনিমাম, আর ম্যাক্সিমাম কত আছে? বাই ডিফল্ট 1 GB থাকার কথা, 1 GB উপর হলে সে আর বাই ডিফল্ট 1 GB আছে। তার মানে হচ্ছে আমি আমার ওয়াল কারেন্ট ওয়ালে আমার কি পরিমাণ ট্রানজ্যাকশন লগ রাখবো ওইটাও আমি এখান থেকে টিউন করতে পারবো। এখানে এই প্যারামিটারগুলো। তারপর হচ্ছে চেক পয়েন্ট টাইম, অর্থাৎ মিনিমাম ইন্টারভাল বিটুইন অটোমেটিক চেক পয়েন্ট রিগার্ডলেস অফ ওয়াল সাইজ। অর্থাৎ আপনি এই চেক পয়েন্ট টাইম আউটটা আপনি বাই ডিফল্ট 5 মিনিট দিবেন, অর্থাৎ 5 মিনিট পর পর সে চেক করবে, 5 মিনিট পর পর চেক করবে সে তার ওয়ালের সাথে যে টাইপের প্যারামিটারগুলো আছে এগুলো কি ঠিকঠাক আছে কি না। যদি ঠিকঠাক না থাকে সে সরাসরি তার মতো করে সে উল্টাপাল্টা বিহেভ করতে হবে। উল্টাপাল্টা বিহেভ বলতে কি, সিডি আর্কাইভ স্ট্যাটাস, এখানে কিছু ফাইল আছে এগুলো সে এই আর্কাইভ স্ট্যাটাসে সে কি করবে, তার 1 GB উপর যখন ফাইলগুলো হয়ে যাবে তখন সে এগুলোর আর্কাইভ করবে না, সেখানে রাখবে, রাখে এখানে একটা এক্সটেনশন ফেলবে, এক্সটেনশন ফেলে এখানে আরও কিছু ফাইল অ্যাড করবে যেটা মানে ভরে যাবে। তখন সেক্ষেত্রে আপনার এখানে একটা থাকে সম্ভবত ডট রেডি স্ট্যাটাস, আর একটা থাকে ডট রেডি কি আরেকটা আছে, যা এটা আমরা যখন প্রবলেমে পড়বো তখন আমরা দেখবো। এখানে দুইটা স্ট্যাটাস, একটা হচ্ছে ডট রেডি মানে হয়ে গেছে, আর ডট রেডি ছাড়া আরেকটা ফাইল আছে, ওই ফাইলটা হলে তখন আপনার আর্কাইভিং প্রপারলি হবে না, এবং কি আপনার তখন কনফিগারেশনগুলো প্রপারলি টিউন না করলে চেক পয়েন্টটাও কী করবে যে ভাই তোমার এই সাইজের 1 GB আছে, 80 MB আছে, এটার উপর ভরে গেছে, এখন তুমি এই ফাইলগুলা তাড়াতাড়ি তুমি আর্কাইভ স্ট্যাটাসে পাঠাও, আপনাকে তখন লগে রাইট করতে দিবে, লগে এররটা বলবে। এটা যখন আমরা প্রবলেমে পড়বো তখন আমরা দেখবো বাই ডিফল্টলি আমরা এই প্যারামিটারগুলো টিউন করে আসতে হবে। আর সামারাইজ ওয়ালটা হচ্ছে এটা আসলে সামারি যখন ইনক্রিমেন্টাল ব্যাকআপ হয় তখনই আসলে এই ফিচারটা এটা সামারাইজ ওয়ালটা মূলত অফ থাকে। এটা ইনক্রিমেন্টাল ব্যাকআপ সম্ভবত 17-18 দিকে আছে, 15 শুরুতে নাই। তারপরে বলতেছি কি আমরা লগইন কনফিগারেশন, অর্থাৎ পোস্টগ্রেসের কিছু বাই ডিফল্ট লগইন প্যারামিটার আছে। এই লগইন প্যারামিটারগুলা আপনার লগইন প্যারামিটারগুলা আপনার বাই ডিফল্ট আমরা চেঞ্জ করতে পারবো। যেমন আমরা একটা চেঞ্জ করে আসি, চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখে আসি। দেখা যাচ্ছে স্ক্রিন আমার? বললেন আমার স্ক্রিনকে দেখা যাচ্ছে? তাহলে আমার লগইন প্যারামিটারগুলো আমি এনেবল করব। আমার পাথ হচ্ছে কোথায়, ডাটার আন্ডারে লগ। দেখেন এখানে বলতেছে কি
পোস্টগ্রেসকিউএল সান মান ফ্রাই, তার মানে এটা হচ্ছে বাই ডিফল্ট কনফিগার, আমি এখন লগে হাত দিই নাই। এখন আমি যদি 10 - f দিয়ে একটা লগ